ফরমেশন অফ এনার্জি ব্যান্ড। আচ্ছা, এটা আমাদের একটা নতুন টপিক এই চ্যাপ্টারের। তো আমরা ফরমেশন অফ এনার্জি ব্যান্ড এই জিনিসটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই চিত্রটা দেখলে বুঝতে পারবো যে এই চিত্রটাতে আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখছি, এইখানে আমাদের একটা 1s অরবিটাল দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে 1s অরবিটালের এনার্জি দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে ওয়াই এক্সিসে যেটা আছে সেটা হচ্ছে এনার্জি, এবং এক্স এক্সিসে মূলত ডিস্টেন্সের ব্যাপারটা আছে। অর্থাৎ এখানে যেরকম ইনফাইনিটি, অর্থাৎ এইখানে যে কয়টা এনার্জি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাটমিক ডিস্টেন্সটা কত আছে, ইনফিনিটি। অর্থাৎ দুইটা অ্যাটম এখানে আইসোলেটেড অবস্থায় আছে। এক্স এক্সিসে আমরা ইন্টার অ্যাটমিক সেপারেশন দেখতে পাচ্ছি, এরা সেপারেটেড অবস্থায় বা আইসোলেটেড অবস্থায় আছে। এবং ঠিক এই জায়গাটায় কতটুকু ডিস্টেন্সটা এ পর্যায়ে চলে আসছে, ডিস্টেন্সের ভ্যালুটা তখন এ। তো আমরা এখানে কয়টা দেখতেছি, প্রথমে আমরা ফার্স্ট অরবিটালের জন্য দেখি, সেটা হচ্ছে আমাদের 1s। সেটা এখানে মূলত আমরা কোন অ্যাটমের জন্য দেখতেছি, সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে লিথিয়ামের 3টা ইলেকট্রন আছে, 1s2 এবং হচ্ছে 2s1। তো আমরা যখন 1s2 দেখতেছি, তখন আমরা দেখলাম এই যে ইলেকট্রনের এনার্জিটা, যখন এরা আইসোলেটেড অবস্থায় আছে, তাদের এনার্জির লাইনটা একটাই আছে। কিন্তু যখন আমরা দেখলাম যে তারা যত কাছাকাছি আসতেছে, অর্থাৎ দুইটা অ্যাটম যত কাছাকাছি আসতেছে, তখন আমরা এসে লাস্টলি যে বিষয়টা দেখতে পারি, সে যেহেতু এই লেভেলটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে আমরা এই জায়গায় একটা জিনিস দেখতে পাচ্ছি, সেকেন্ড অরবিটালের জন্য একটা ইলেকট্রন আছে, সেইটা যখন ডান থেকে বামের দিকে আসতেছে, যতই এখানে তাদের ইন্টার অ্যাটমিক সেপারেশনের ডিস্টেন্সটা কমে আসছে, তখন এসে আমরা দেখলাম কি, যে এইখানে যে 2s-এ তো আমরা জানি যে দুইটা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে আছে কয়টা, একটা ইলেকট্রন আছে, তার মানে আরেকটা ফাঁকা অরবিটাল আছে। তো এই জায়গাটায় আমরা দেখলাম কি, যে যত কাছের দিকে আসলো আমাদের এই যে 2s অরবিটাল, সেটা বেশ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেল, তাই তো? অনেকগুলো স্প্লিটেড অবস্থায় হয়ে আসছে। এই যে অনেকগুলো স্প্লিটেডের মধ্যে যেটা সবুজ অংশটা আছে, এই জায়গাটায় আমাদের একটা ইলেকট্রন অবস্থান করে, কিন্তু লাল অংশে সেখানে আমাদের এনার্জি লেভেলটা বেশি, কারণ সেটা কোথায়, ওয়াই এক্সিস বরাবর, সেটার অবস্থানটা কিন্তু উপরের দিকে, অর্থাৎ সেখানে আমাদের এনার্জিটা বেশি, এবং সেই জায়গাটায় কোনো ইলেকট্রন আর প্রবেশ করছে না। অর্থাৎ যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে সেটা আগে নিচের দিকে প্রবেশ করবে, তারপরে উপরের দিকে প্রবেশ করবে। আর এই জায়গাটায় আমাদের যে 2p অরবিটাল আছে, 2p অরবিটালে তো কোনো ইলেকট্রন নাই। তো সেটা আমরা দেখতেছি কি, যে এই জায়গাটায় আমরা একটা জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের যখন প্রথম অরবিটাল আসে, প্রথম অরবিটালে এইভাবে যে স্প্লিট হয়, স্প্লিটিংটা কোথায় গিয়ে হচ্ছে, অনেক দূরে এসে হচ্ছে। ঠিক তার থেকেও অনেক কাছাকাছি হচ্ছে 2s এর স্প্লিটিংটা শুরু হচ্ছে, তারও আগে 2p-র স্প্লিটিংটা শুরু হচ্ছে। সুতরাং এই জায়গায় একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, যে যদি নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, তখন হচ্ছে এই স্প্লিটিংটা কম দেখা যাবে, একদম কম দেখা যাবে। নিউক্লিয়াস থেকে যত দূরে যাবে, ততই এই স্প্লিটিংটা আরও সহজে দেখতে পাবো। অর্থাৎ এই চিত্রে আমরা যে বিষয়টা দেখি, দ্য ফরমেশন অফ 2s এনার্জি ব্যান্ড ফ্রম দ্য 2s অরবিটালস ওয়েন এন সংখ্যক লিথিয়াম অ্যাটম যখন কাছাকাছি আসে লিথিয়াম সলিড গঠনের জন্য। লিথিয়াম তো একটু সলিড আকারেই থাকে, সলিড গঠনের জন্য। তো এই জায়গায় এন সংখ্যক 2s অরবিটাল আসে, এবং এর 2n সংখ্যক স্টেট তৈরি করে ব্যান্ডের ভিতরে, এবং এই 2n সংখ্যক স্টেট তৈরি হচ্ছে। তার মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পারি, যে এরপরে আমরা আরেকটা লাইন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিথিয়ামের 1s অরবিটালটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, এবং এটা হচ্ছে খুবই আনডিস্টার্বড অবস্থায় থাকে, সলিডের ভিতরে বেশ আনডিস্টার্বড অবস্থায় থাকে, কম্পেয়ারিং উইথ 2s অ্যান্ড 2p। তো এই জায়গাটায় আমরা যেটা দেখি, যে কে শেলটা তখন পূর্ণ অবস্থায় থাকে, অর্থাৎ ফার্স্ট অরবিটালটাই পূর্ণ অবস্থায় থাকে। তো এই জায়গায় আমরা যে জিনিসটা একটু এক্সপ্লেন করা হচ্ছে, যেটা দেখছি তখন, সেটাই যে এনার্জি অফ 1s স্টেট উইল এক্সপিরিয়েন্স লিটল স্প্লিটিং, খুবই কম পরিমাণের স্প্লিটিং হয়। তারপরে 1s সাবশেল যেটা আছে, সেটা ফুল অবস্থায় থাকে এবং ক্লোজ টু দ্য নিউক্লিয়াস, এবং 1s সাবশেল যেটা বেশ ক্লোজ থাকে, এবং এটা হচ্ছে নিউক্লিয়াসের বেশ কাছাকাছি অবস্থান করে, এবং এই কারণেই এটা ইন্টার অ্যাটমিক ইন্টারাকশনের মাধ্যমে তেমন একটা
তেমন একটা ইনফেক্টেড হয় না, এটা তেমন একটা এফেক্টেড হয় না, কারণ এটা নিউক্লিয়াসের বেশ কাছাকাছি থাকে। আর এক নম্বর পজিশনে 1 নম্বর পয়েন্টে যেটা লিখছে, এন সংখ্যক অ্যাটম যখন কাছাকাছি আসে সলিড গঠন করার জন্য, কারণ এন সংখ্যক লিথিয়াম একে অপরের সাথে যুক্ত হয়ে একটা লিথিয়াম সলিড গঠন করে। তো এই যে যখন লিথিয়াম সলিড গঠনের জন্য আসলো, তো এই জায়গায় আমাদের 2s অরবিটাল, যেটা 2s অরবিটাল আছে সেটা হচ্ছে স্প্লিট হয়ে যায়। এবং কয়টা স্প্লিটিং হবে, স্প্লিট হয়ে কয়টা ভাগ হবে, এন সংখ্যক লিথিয়াম থেকে আসা এন সংখ্যক অরবিটাল এন সংখ্যক ভাগেই ভাগ হবে এনার্জি লেভেলগুলো। তখন তারা আলাদাভাবে একটা এনার্জি ব্যান্ড গঠন করবে, তখন তারা একটা এনার্জি ব্যান্ড গঠন করলো। এখন আমরা এই এনার্জি ব্যান্ড, ফরমেশন অফ এনার্জি ব্যান্ড আরেকবার বোঝার চেষ্টা করি। আরও কিছু চিত্র আছে এখানে। তো এই যে চিত্রটা আমরা এর আগে দেখে আসছি সেটাই আরেকটা চিত্র, যেখানে হচ্ছে আমরা সেটারই চিত্রটা একটু অন্যভাবে লেখা আছে। সেই জায়গায় যে চিত্রটা লেখা আছে সেটাই হচ্ছে এক্স এক্সিসে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স, প্রিভিয়াস চিত্রের মতো এক্স এক্সিসে ইন্টার অ্যাটমিক ডিস্টেন্সেস আছে। আবার হচ্ছে ওয়াই এক্সিসে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইলেকট্রন এনার্জি। তো আমরা প্রথমে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তরের জন্য, তারপরে দ্বিতীয় শক্তি স্তরের জন্য, তৃতীয় শক্তি স্তরের জন্য। আমরা যে বিষয়টা দেখে আসছি সেটা হচ্ছে ফার্স্ট অরবিটালের জন্য, এই ফার্স্ট অরবিটালের জন্য তারা বেশ পরে এসে স্প্লিটিংয়ের এক্সপেরিয়েন্স করে, অর্থাৎ তাদের ইন্টার অ্যাটমিক ডিস্টেন্স বেশ কম যখন আসে তখন তারা স্প্লিটিং হয়, এবং এই স্প্লিটিংয়ের অ্যামাউন্টটাও বেশ কম থাকে। অর্থাৎ সেই জিনিসটা দেখতে পাচ্ছি, তারা স্প্লিটিং এখানে শুরু হয় এবং কতটা ভাগে ভাগ হচ্ছে সেটা খুবই কম সংখ্যায়। আবার যখন সেকেন্ড অরবিটালের জন্য দেখছি তারা আরও আগে এসে স্প্লিটিং হতে শুরু করতেছে। অর্থাৎ এখানে তাদের নিউক্লিয়াস থেকে ডিস্টেন্সটা যত বেশি হবে তত তারা আগে ভাগে স্প্লিটিং শুরু হবে এবং তত বেশি স্প্লিটিং হবে। ঠিক এই জিনিসটাই আমরা আবার দেখতে পাচ্ছি হচ্ছে থার্ড অরবিটের জন্য। সেই সময় তারা আরও আগে স্প্লিটিং হতে শুরু করে, এবং তার যে স্প্লিটিংয়ের পরিমাণটাও আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অরবিটালে থেকে সেকেন্ড অরবিটালে বেশি, সেকেন্ড অরবিটালে থেকে হচ্ছে থার্ড অরবিটালে আরও বেশি। এখন আমরা আরেকটা চিত্র বোঝার চেষ্টা করি। সেই চিত্রটায় যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের এস অরবিটাল যেটা আছে সেটাও তো স্প্লিটিং হবে, এই যে স্প্লিটিং হলো। আবার হচ্ছে পি অরবিটাল, সেটাও স্প্লিটিং হলো। তো এই স্প্লিটিংয়ের পরে এই পাশে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, উপরে যে ব্যান্ডটা চলে যাচ্ছে সেই ব্যান্ডটা হচ্ছে আমাদের এই যে উপরের দিকে একটা ব্যান্ড, এনার্জি ব্যান্ড থাকতেছে, নিচের দিকে একটা এনার্জি ব্যান্ড থাকে। এই যে আমরা দুইটা এনার্জি ব্যান্ড দেখতে পাচ্ছি, তো উপরের এনার্জি ব্যান্ডটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলতে পারি, আর নিচের দিকে যে ব্যান্ডটা তৈরি হচ্ছে সেটাকে বলতেছে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে গ্যাপ সেটাকেই মূলত আমরা ব্যান্ড গ্যাপ বলি, এবং এই ব্যান্ড গ্যাপ দিয়ে তো মূলত আমরা হচ্ছে এই যে মেটাল, তারপরে হচ্ছে সেমিকন্ডাক্টর, তারপরে হচ্ছে নন কন্ডাক্টর, এই জিনিসগুলো আমরা তো এভাবে বলতে পারি। অর্থাৎ যাদের ব্যান্ড গ্যাপের অ্যামাউন্টটা বেশি তারা হচ্ছে পুরোপুরি ইনসুলেটর হিসেবে কাজ করে, কারণ আমরা জানি ইলেকট্রন যত সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে সে তত ভালো কন্ডাক্টর হিসেবে কাজ করতে পারবে, বা তত ভালো মেটাল সে। অর্থাৎ ব্যান্ড গ্যাপের পরিমাণটা যত কম হবে তত ভালো সে মেটাল। আচ্ছা, তো এখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড সেটা মূলত এতক্ষণ আমরা যে টপিকটা দেখলাম স্প্লিটিং অফ অরবিটাল সেটার কারণেই হচ্ছিল। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে একটু এক্সপ্লেনেশন। ইফ দ্য অ্যাটমস অফ সলিড আর brought closer together, the outermost electrons in the energy shell will begin to interact initially, and this discrete energy level will split into a band of allowed energies. অর্থাৎ যদি আমরা অ্যাটমস অফ সলিড, অর্থাৎ একটা সলিডের ভিতরে তো অনেকগুলো অ্যাটম থাকে, সেই অ্যাটমগুলো যখন আমরা কাছাকাছি নিয়ে আসলাম তখন বাইরের দিকে থাকা যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এনার্জি শেলের ভিতরে তো থাকে। তো ওই এনার্জি শেলের ভিতরে থাকা ইলেকট্রনগুলো তখন হচ্ছে প্রথমের দিকে ইন্টারঅ্যাক্ট করতে শুরু করে, এবং ইন্টারঅ্যাক্ট করতে শুরু করে সেই সময় এই এনার্জি লেভেলগুলোকে স্প্লিট করে দিতে শুরু করে। এখন দ্য ফরমেশন অফ দিজ এনার্জি ব্যান্ডস ইজ ডিরেক্টলি রিলেটেড টু দ্য ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্রিস্টাল, অর্থাৎ এই ক্রিস্টালের ইলেকট্রিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের সাথে সরাসরি সম্পর্কিত। আর এই যে ব্যান্ড গ্যাপ এনার্জি অর্থাৎ এই যে কন্ডাকশন ব্যান্ড এবং হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে গ্যাপ সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি টপ অ্যান্ড। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের টপ থেকে কন্ডাকশন ব্যান্ডের মিনিমামের মাঝখানে যে গ্যাপ সেটাই হচ্ছে ব্যান্ড গ্যাপ। তো এই জায়গায় যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে উইডথ অফ দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ।
ফরবিডেন এনার্জি ব্যান্ড, অর্থাৎ এই মাঝখানে যে এনার্জিটা আছে, মাঝখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতরে কোনো ইলেকট্রন নতুন করে থাকে না, ইলেকট্রন নতুন করে থাকতেছে না, সেটা এখানে বলা আছে। এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, একটা নতুন ফিগার আসছে, এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। চিত্রটা কি বলছে? ইন আ মেটাল দ্য ভ্যারিয়াস এনার্জি ব্যান্ডস ওভারল্যাপ, various energy band overlap to give a single band of energies that is only partially full of electrons. There are states with energies up to the vacuum level where the electron is free. অর্থাৎ ইলেকট্রন প্রথমত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, বেশ কতগুলো লেয়ার থাকবে, বেশ কতগুলো এনার্জি ব্যান্ড থাকবে। এখন প্রত্যেকটা এনার্জি ব্যান্ড আবার কিভাবে হয়? ওভারল্যাপিংয়ের মাধ্যমে তৈরি হয়। এখন তার মানে এই না যে প্রত্যেকটা এনার্জি ব্যান্ডেই ইলেকট্রন থাকবে। এনার্জি ব্যান্ড ততদূর পর্যন্ত অ্যাভেলেবল থাকবে যতদূর পর্যন্ত একটা ইলেকট্রন গেলে পরে সে ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। অর্থাৎ একটা ইলেকট্রন ফ্রি ইলেকট্রন হয়ে যাওয়ার পর্যন্ত তার যতগুলো এনার্জি ব্যান্ড প্রয়োজন, সেই কয়টা এনার্জি ব্যান্ড একটা মানে এই যে ওভারল্যাপিংয়ের মাধ্যমে এনার্জি ব্যান্ড একটা অ্যাটমের ভিতরে অ্যাভেলেবল থাকে। কিন্তু ইলেকট্রন অত বেশি থাকে না। যেমন এই জায়গায় আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের একটা লিথিয়ামের ভিতরে 3টা ইলেকট্রন আছে। প্রথমটা 1s এ আছে, 1s এর পরে আরেকটা আছে 2s এ। তো আমরা এখানে 1s এ যে ইলেকট্রনটা দেখতে পাচ্ছি আছে, এরপরে 2s আছে, কিন্তু 2s আবার ফুললি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না, একটা ইলেকট্রন থাকে। এরপরে আমাদের দেখতে পাচ্ছি ওভারল্যাপিং করে 2p অরবিটাল এখানে অ্যাভেলেবেল আছে, আবার হচ্ছে 3s অরবিটালও এখানে অ্যাভেলেবেল আছে। তো এই জায়গায় ওভারল্যাপিং অফ এনার্জি ব্যান্ডস সেটাই আমরা দেখলাম। কিন্তু এর উপরে যদি এত দূর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এনার্জি ব্যান্ড, কিন্তু ইলেকট্রন থাকবে হচ্ছে শুধুমাত্র এতটুকুর মধ্যে। ইলেকট্রন যদি এই পুরোটা কোনো সময় অকুপাই করতে পারে, এরপরেই হচ্ছে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। সেই জিনিসটা এই চিত্রে বলা আছে। এরপরে মোটামুটি সেই জিনিসটাই আরেকবার দেখানো আছে, সেটা একটু এনার্জির ভ্যালু দিয়ে দেখানো আছে। অর্থাৎ এখানে 2টা লেভেল আমরা দেখতে পাচ্ছি। একটা লেভেল হচ্ছে লেভেলস অকুপাইড বাই ইলেকট্রন, আরেকটা হচ্ছে এমটি লেভেল। অর্থাৎ এমটি লেভেল কোনগুলো? যেই সব লেভেলে কোনো ইলেকট্রন থাকে না সেগুলো এমটি লেভেল। এবং এমটি লেভেলের উপরে যারা আছে, উপরে যদি কোনো সময় ইলেকট্রন চলে যায় তখন সেটাকে আমরা বলতে পারবো ইলেকট্রন আউটসাইড দ্য মেটাল। আর এর নিচে যখন কোনো একটা ইলেকট্রন থাকবে তখনই আমরা বলবো ইলেকট্রন ইনসাইড দ্য মেটাল, ইলেকট্রন ইনসাইড দ্য মেটাল। সো এই জায়গাটায় হচ্ছে আমরা এই যে যেমন হচ্ছে একদম জিরোতে সেখানে হচ্ছে 0, এর উপরে হচ্ছে 4.7 ইলেকট্রন ভোল্ট, এর উপরের এনার্জি লেভেলটা হচ্ছে 7.2 ইলেকট্রন ভোল্ট। আর উল্টা দিক থেকে চিন্তা করলে জাস্ট এই ভ্যালুগুলো লেখা আছে। এখন এইখানে এই যে এই চিহ্নটা দিয়ে কী বোঝায়, বা এইখানে এটা দিয়ে কী বোঝায়, এটা এখন আমরা ফার্দার টপিকে পড়াশোনা করব। ফার্মি এনার্জি লেভেল বা এরকমের ওয়ার্ক ফাংশন, এগুলো জিনিসগুলো ফার্দার পড়াশোনার ভিতরে চলে আসবে। তো এই জায়গায় চিত্রটার টাইটেলে কি লিখছে সেটা একটু পড়ি। টিপিক্যাল ইলেকট্রন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর আ মেটাল। এটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, এটা মেটালের জন্য। অল দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর ইন অ্যান এনার্জি ব্যান্ড হুইচ দে অনলি পার্শিয়ালি ফিল। অর্থাৎ এখানে আমরা জানি একটা মেটালের জন্য হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তর তো আর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না, পার্শিয়ালি ফিল অবস্থায় থাকে। দ্য টপ অফ দ্য ব্যান্ড ইজ দ্য ভ্যাকিউম লেভেল হোয়ার দ্য ইলেকট্রন ইজ ফ্রি। অর্থাৎ এই জায়গাটায় হচ্ছে পটেনশিয়াল এনার্জি থাকে হচ্ছে 0, পটেনশিয়াল এনার্জি থাকে হচ্ছে 0। ঠিক এর উপরে যখন কোনো একটা ইলেকট্রন যদি চলে যেতে পারে তাহলে আমরা সেটা বলবো ইলেকট্রন উইল বি ফ্রি ফ্রম দ্য মেটাল সারফেস। আচ্ছা, এবার হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। তো ফার্মি এনার্জি লেভেল কি? ফার্মি এনার্জি লেভেল ইজ দ্য ম্যাক্সিমাম এনার্জি অফ দ্য ইলেকট্রনস ইন আ মেটাল অ্যাট 0 কেলভিন। অর্থাৎ আমরা তো জানি যে আমরা হয়তো চিন্তা করতে পারি, এটা খুব সম্ভবত আমরা হচ্ছে 9-10-এ দেখে আসছি অথবা ইন্টারমিডিয়েটেও দেখে আসছি, যে তাপমাত্রা আমরা যত কম কল্পনা করতে পারি তত কমই সম্ভব। ব্যাপারটা তেমন না। একটা নির্দিষ্ট টেম্পারেচারের নিচে তাপমাত্রা যাওয়া যায় না। অ্যাবসলিউট 0 টেম্পারেচার, 0 কেলভিন। 0 কেলভিন টেম্পারেচারে একটা মেটালের ভিতরে একটা ইলেকট্রনের ম্যাক্সিমাম যতটুকু এনার্জি সম্ভব সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। তো ফার্মি এনার্জি লেভেলের সাথে আরেকটা যেটা এখানে লাইন লেখা আছে, ওয়ার্ক ফাংশন। হোয়াট ইজ ওয়ার্ক ফাংশন? দ্য এনার্জি রিকোয়ার্ড টু এক্সাইট অ্যান ইলেকট্রন ফ্রম ফার্মি লেভেল টু দ্য ভ্যাকিউম লেভেল ইজ কল্ড দ্য ওয়ার্ক ফাংশন। আমরা একটু এই জায়গায় চিত্রটা দেখে বুঝি। প্রিভিয়াস যে চিত্রটা দেখছি সেই চিত্রটা দিয়ে এটা পড়াশোনা করা সম্ভব। তো এই জায়গাটায় আমরা একটা লেভেল দেখতে পাচ্ছি, এই যে মাঝখানে যে লেভেলটা সেটাই হচ্ছে ফার্মি এনার্জি লেভেল। ফার্মি এনার্জি লেভেলটা কি? ফার্মি এনার্জি লেভেলটা হচ্ছে 0 কেলভিন টেম্পারেচারে একটা ইলেকট্রনের মধ্যে সর্বোচ্চ যতটুকু
এনার্জি থাকতে পারে, ম্যাক্সিমাম যতটুকু এনার্জি থাকে সেটা। এবং এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ওয়ার্ক ফাংশন, এই যে সুন্দরভাবে লেখা আছে ওয়ার্ক ফাংশন। তো এই ওয়ার্ক ফাংশনটা কি? ওয়ার্ক ফাংশনটা হচ্ছে ফার্মি এনার্জি লেভেল থেকে এই যে টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড, টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ডে একটা ইলেকট্রনকে যদি এক্সাইট করতে চায় তাহলে যতটুকু এনার্জি দরকার হবে সেটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন, সেটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন। তো এই জায়গায় হচ্ছে আমরা জানি এই টপের উপরে, এই যে টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ডের উপরে যদি কোনো একটা ইলেকট্রন চলে যায় তাহলে সেটা হচ্ছে ইলেকট্রন আউটসাইড অফ দ্য মেটাল, ইলেকট্রন উইল বি আউটসাইড অফ দ্য মেটাল। তো ফার্মি এনার্জি লেভেল হচ্ছে এটাই। তো এখন আমরা এই ফার্মি এনার্জির একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখব, অর্থাৎ এখানে আমরা ফার্মি এনার্জি এবং হচ্ছে ওয়ার্ক ফাংশন আমরা একটু প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করি। এই জিনিসটা আসলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা। যেমন হচ্ছে আমাদের সিলভারের জন্য ফার্মি এনার্জি লেভেল কত? সিলভারের জন্য ফার্মি এনার্জির অ্যামাউন্টটা হচ্ছে 5.5 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 0 কেলভিন টেম্পারেচারে সিলভারে একটা ইলেকট্রনের ম্যাক্সিমাম এনার্জি থাকতে পারে 5.5 ইলেকট্রন ভোল্ট। এবং সিলভারের জন্য ওয়ার্ক ফাংশনের ভ্যালু কত? 4.26 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি, একটা সিলভারের ভিতরে একটা ইলেকট্রনকে যদি আমি 0 কেলভিন অবস্থায় ফার্মি এনার্জি লেভেলে তার এনার্জি আছে, কিন্তু আমি চাচ্ছি সেটাকে মুভ করে বা এক্সাইট করে কন্ডাকশন ব্যান্ডের বা ব্যালেন্স ব্যান্ডের একদম টপে নিয়ে যেতে চাচ্ছি, অর্থাৎ সেই জায়গাটায় আমার যতটুকু, অর্থাৎ আমাকে যদি একদম ভ্যাকিউম লেভেলে নিয়ে যেতে চাই, একদম এই যে পজিশনটা, এই পজিশনে নিয়ে যেতে চাই, তাহলে আমার এনার্জি লাগবে কত? 4.26 ইলেকট্রন ভোল্ট। অ্যালুমিনিয়ামের জন্য ফার্মি এনার্জি লেভেল হচ্ছে 11.7 ইলেকট্রন ভোল্ট, আর ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা হচ্ছে 4.28। তারপরে অরামের জন্য 5.5 আর একটা হচ্ছে 5.1। সিজিয়ামের জন্য হচ্ছে 1.58 ইলেকট্রন ভোল্ট ফার্মি এনার্জি লেভেল, এবং হচ্ছে ওয়ার্ক ফাংশনের ভ্যালুটা হচ্ছে 2.14 ইলেকট্রন ভোল্ট। কপারের জন্য সেটা হচ্ছে 7 ইলেকট্রন ভোল্ট ফার্মি এনার্জি লেভেল, এবং হচ্ছে ওয়ার্ক ফাংশনের ভ্যালু 4.65 ইলেকট্রন ভোল্ট। লিথিয়ামের জন্য 4.7 এবং 2.3, ম্যাগনেসিয়ামের জন্য 7.1 এবং হচ্ছে 3.7, 3.2 এবং 2.75 হচ্ছে সোডিয়ামের জন্য। এইগুলো মেমোরাইজ করার জন্য তেমন কোনো বিষয় নাই, মেমোরাইজ করার কোনো প্রয়োজনীয়তা নাই। আচ্ছা, এখন আমরা সিলিকনের ইলেকট্রন স্ট্রাকচারটা দেখছি। সিলিকনের ইলেকট্রন স্ট্রাকচারটা জাস্ট দেখানো হচ্ছে যে সিলিকনের ইলেকট্রন বিন্যাস 1s2, তারপরে 2s2, তারপরে হচ্ছে 2p2, 2px2, 2py2, 2pz2। এখানে হয়ে গেল তার কয়টা ইলেকট্রন? এখানে হচ্ছে 6, 2, 8, আর এখানে হচ্ছে 10টা, বাকি থাকে 4টা। সেই 4টা হচ্ছে এইখানে আছে 3s এ 2টা এবং হচ্ছে 3p-তে একটা একটা করে 2টা। তো এখানে ইলেকট্রনের এনার্জি হচ্ছে নিচে থেকে উপরের দিকে যত যাবে ইলেকট্রনের এনার্জিটা ততই বাড়তে থাকবে। এবার আমরা আরেকটা যে জায়গাটা আসবো সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ মাসের পড়া। হোয়াট ইজ ইফেক্টিভ মাস? আমরা একটু খুব সুন্দরভাবে এই চিত্রটা দেখলে মোটামুটি বুঝতে পারবো যে আমাদের এইখানে আমরা এখান থেকে না, আমরা মূলত 9-10 থেকে একটা টপিক জেনে আসছি, একটা সূত্র জেনে আসছি, F ইজ ইকুয়াল টু এম এ। F ইজ ইকুয়াল টু এম এ থেকে আমরা যেটা বলতে পারি যে M ইজ ইকুয়াল টু F বাই এ। এখানে এফ হচ্ছে এক্সটার্নালি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কোনো একটা কিছুর উপরে, এবং আমরা যদি এখান থেকে এ বের করি তাহলে হচ্ছে এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এম। এখন আমরা চিন্তা করছি এই যে ফোর্সটা, সেই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে একটা ইলেকট্রনের উপরে, তাহলে এখানে আমরা এম এর বদলে এমই লিখলাম একটা ইলেকট্রনের উপরে। তাহলে একটা ইলেকট্রনের উপরে যদি আমার এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয়, তাহলে সেই এফ পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করার ফলে সেই ইলেকট্রনের কতটুকু এক্সিলারেশন হবে সেটা আমরা এই চিত্রটা থেকে বুঝতে পারছি। এবং আমরা একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই জায়গাটাতে আমাদের ইলেকট্রনটা আছে কিসে? ভ্যাকিউমে, অর্থাৎ ইলেকট্রনের আশপাশে আর কোনো পার্টিকেল নাই, আর কোনো বস্তু নাই, আর কোনো চার্জিত বস্তু নাই, চার্জ ছাড়া কোনো বস্তু নাই, ভ্যাকিউম। সেখানে শুধুমাত্র ইলেকট্রন আছে এবং সেই ইলেকট্রনের উপরে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি, সেটার কারণে ইলেকট্রন একটা এক্সিলারেশন পাচ্ছে, সেটা এই সূত্র দিয়ে বুঝলাম। আরেকটা যে জিনিস, আমরা ফোর্স যেদিকে অ্যাপ্লাই করি আমাদের কিন্তু পটেনশিয়াল এনার্জির ডিরেকশনটা কিন্তু ঠিক উল্টা দিকেই হয়। আচ্ছা, এবার আমরা ক্রিস্টালের দিকে তাকাই। আমরা জানি কি ক্রিস্টালের ভিতর, ক্রিস্টাল জিনিসটা কি? ক্রিস্টাল হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। তো এই জায়গায় আমরা একটা ক্রিস্টাল দেখতে পাচ্ছি। ক্রিস্টালের ভিতরে আমরা এইখানে একটা পজিটিভ চার্জ দেখতে পারতেছি। ক্রিস্টালের ভিতরে আমরা একটা পজিটিভ চার্জ দেখতে পারতেছি। আমরা এখানে একটা পজিটিভ চার্জ দেখি, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে। অর্থাৎ এটা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, যেটার ভিতরে পজিটিভ চার্জেস আছে, যেটার ভিতরে ইলেকট্রন বাদেও আরও বেশ কিছু
পার্টিকেলস থাকে। অর্থাৎ এইখানে কিন্তু স্বাভাবিকভাবে বিপরীত চার্জের কারণে তাদের ভিতরে একটা আলাদা রকমের ইন্টারেকশন থাকবে। ইলেকট্রন এবং এই যে পজিটিভ চার্জেস আছে, এই পজিটিভ চার্জের সাথে ইলেকট্রনের একটা আলাদা ইন্টারেকশন থাকবে। অর্থাৎ এই জায়গাটায় ইলেকট্রনের উপরে কয়টা ফোর্স কাজ করতেছে? একটা ফোর্স কিন্তু অলরেডি আমরা বাইরে থেকে অ্যাপ্লাই করছি, কিন্তু আবার ক্রিস্টালের ভিতরে অন্য পজিটিভ চার্জেসের কারণে, এক্সিস্টেন্সের কারণে, সেইখানে ওই পজিটিভ চার্জেসের সাথে ইলেকট্রনের একটা ইন্টারেকশন থাকে, এবং সেই ইন্টারেকশনের নাম যদি আমরা ইন্টারনাল ফোর্স দিয়ে থাকি তাহলে এই জায়গাটায় মূলত তখন আমরা কি দেখতে পাবো? এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এমই। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে যে ভ্যাকিউমে আমরা একই পরিমাণ এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করার কারণে একটা ইলেকট্রনে যতটুকু এক্সিলারেশন পাচ্ছিলাম, এখানে এক্সিলারেশনের ভ্যালুটা আলাদা হবে। তার কারণে এখানে একটা ইন্টারনাল ফোর্স আছে। এই ইন্টারনাল ফোর্সের কারণে তখন আমরা যেটা দেখি, যদি এই দুইটা এক্সিলারেশনের ভ্যালুটা সমান হয় তাহলে একটা জায়গায় পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা আসে হচ্ছে মাসে, অর্থাৎ ভরে। অর্থাৎ এই যে ভরটা আছে, তখন এই যে নতুন একটা ভর, অর্থাৎ যেই ভরের ক্যালকুলেশনটা আমরা এখানে করছি সেইটাকে আমরা বলতেছি হচ্ছে ইফেক্টিভ মাস। খেয়াল রাখতে হবে, এটা কিন্তু ভ্যাকিউমে থাকে না। একটা ইলেকট্রনের মাস কখনো ইফেক্টিভ মাস ভ্যাকিউমে হয়ে যাবে না, সেটা হবে হচ্ছে ক্রিস্টালের সময়। অর্থাৎ এই জায়গায় চিত্রগুলোতে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই টু অ্যান ইলেকট্রন, সেখানে কারণে হচ্ছে সেখানে একটা এক্সিলারেশন হচ্ছে এফ বাই এ, আর এখানে হচ্ছে ক্রিস্টালের ভিতরে একটা এক্সিলারেশন হবে, কিন্তু সেই এক্সিলারেশনটা ক্যালকুলেশনের জন্য আমরা সরাসরি লিনিয়ারলি ক্যালকুলেশন করতে পারবো না এমই ধরে, বিকজ এখানে ভিতরে আরও কিছু ফোর্সের ব্যাপার, ইন্টারনালি কিছু ফোর্সের ব্যাপার আছে, এবং সেই ইন্টারনাল ফোর্সের কারণে এখানে ইফেক্টিভ ফোর্স কাজ করে। অর্থাৎ এইখানে ক্যালকুলেশনটা ওইভাবে সম্ভব হয় না, একটা আলাদা মাসের ক্যালকুলেশন আসে, সেটাই হচ্ছে ইফেক্টিভ মাস। এখন আমরা হচ্ছে এই ইফেক্টিভ মাসের কিছু পড়াশোনা আমাদের করতে হবে। ইফেক্টিভ মাসটা একটু যদি ডিটেল করি, দ্য ইলেকট্রনস ইন আ ক্রিস্টাল আর নট কমপ্লিটলি ফ্রি। হ্যাঁ, ক্রিস্টালের ভিতরে ইলেকট্রনরা কখনোই কমপ্লিটলি ফ্রি থাকে না। এরা হচ্ছে interact with the periodic potential of the lattice. পিরিয়ডিক পটেনশিয়াল মানে ল্যাটিসের যে পিরিয়ডিক পটেনশিয়াল সেটার সাথে ইন্টারেক্ট করে, যেরকম এই যে একটা, এখানে একটা, তো এইগুলো হচ্ছে পিরিয়ডিসিটি দেখাচ্ছে, একটু পর একটা পজিটিভ চার্জ থাকে, তো সেটার সাথে এই ইলেকট্রনগুলো ইন্টারেক্ট করে। এটার রেজাল্টটা কি? অ্যাজ আ রেজাল্ট, ওয়েভ পার্টিকেল মোশন ক্যান নট বি expected to be the same as for electrons in free space. অর্থাৎ এই যে ওয়েভ পার্টিকেল মোশন যেটা, অর্থাৎ আমরা যে ইলেকট্রনের জন্য এক্সিলারেশন বের করতাম ফ্রি স্পেসের জন্য, তখন আমরা যদি ক্রিস্টালের জন্য এই এক্সিলারেশনটা বের করি তখন সেটা সেম হবে না। ইন অ্যাপ্লাইং দ্য ইউজুয়াল ইকুয়েশনস অফ ইলেকট্রোডাইনামিক্স to charge carriers in a solid, we must use the effective values of the particle mass. অর্থাৎ আমরা ওই যে লিনিয়ারলি একটা ইকুয়েশন সলভ করতে ফেলতাম ইলেকট্রোডাইনামিক্সের জন্য, সেটা ফ্রি স্পেসে যেভাবে সলভ করতাম ক্রিস্টালের জন্য সেভাবে সলভ করতে হলে আমাদেরকে ওই ইলেকট্রনের ভরের জায়গায় একটা পরিবর্তন আনতে হয়। সেখানে যে জিনিসটা আনতে হয় সেটা হচ্ছে একটা ইফেক্টিভ ভ্যালু, ইফেক্টিভ মাস। ঠিক আছে, তো এই ইফেক্টিভ মাস জিনিসটা কি? most of the influences of the lattice so that the electrons and holes can be treated as almost free carriers in most of the calculation. সেটাই, অর্থাৎ এখানে যদি আমরা টোটাল এফ এর কথা বলা হয়, এফ টোটাল মানে টোটাল কতটুকু ফোর্স একটা ইলেকট্রনের উপরে কাজ করে, একটা হচ্ছে ইন্টারনাল ফোর্স, আর একটা হচ্ছে আমরা বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করি সেখান থেকে হচ্ছে আমরা এম এ লিখতে পারি, এবং আমরা যদি এখান থেকে এফ বের করতে চাই, এম এ মাইনাস এফ ইন্টারনাল ফোর্স, তো সেখান থেকে আমরা ফার্দার যে জিনিসটা লিখতে পারি যে ইফেক্টিভ মাস ইন্টু এ, এখান থেকে মূলত ইফেক্টিভ মাসের বিষয়টা আসে। সো গিভেন দ্য সিমিলারিটি বিটুইন দ্য ফ্রি ইলেকট্রন সলিউশন and the results of single crystal, H cut k is the crystal momentum of electrons which includes the crystal interactions. তো এখানে তেমন আর কিছু নাই, জাস্ট এই জায়গাটায় আমাদের একটা কে ডায়াগ্রাম আছে, অর্থাৎ এনার্জি এবং হচ্ছে কে ডায়াগ্রাম আছে। সেই ডায়াগ্রামটা একটু যদি বোঝার চেষ্টা করি, সেখানে কন্ডাকশন ব্যান্ড এবং হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের জায়গা আছে। ইনডিরেক্ট এখানে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড। তো কন্ডাকশন ব্যান্ডের জন্য আমরা এই রকমের একটা কার্ভ দেখতে পাই, ভ্যালেন্স ব্যান্ডের জন্য আমরা 1 নাম্বার কার্ভ, 2 নাম্বার কার্ভ, 3 নাম্বার কার্ভ। এই 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বারের আবার আলাদা করে কিছু পরিচয় আছে। পরিচয়গুলো হচ্ছে হেভি হোল ব্যান্ড,
আরেকটা হচ্ছে লাইট হোল ব্যান্ড 2 নম্বরে, 3 নম্বরে হচ্ছে স্প্লিট অফ ব্যান্ড। তো এতটুকু জাস্ট একটা গ্রাফ দেখার জন্যই। তো এখন আমরা যে জিনিসটা দেখব ডিসকাশন অন ইফেক্টিভ ম্যাথ, ইফেক্টিভ ম্যাথের ডিসকাশনগুলো করা, যে ইফেক্টিভ ম্যাথের কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখব। তো এই জায়গাটায় আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ ম্যাথটা কোথা থেকে আসে, সেটা হচ্ছে এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই সেকেন্ড ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু কে, সেকেন্ড ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু কে। তো এই জায়গায় ইকে রিলেশনশিপ দেখতে কীরকমের হয় সেটা আমরা একটু আগে দেখে আসলাম। কন্ডাকশন ব্যান্ডের জন্য এরকমের ইউ শেপ হয়, আর যেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের জন্য হচ্ছে পুরোপুরি উল্টা একটা শেপ আসে। সো এই জায়গাটায় আমরা ইকে রিলেশনশিপ ফর আ ক্রিস্টাল ইজ নট পারফেক্টলি প্যারাবোলিক। এটা ক্রিস্টালের জন্য পারফেক্টলি প্যারাবোলিক কখনোই হয় না, হাউ এভার কখনোই হচ্ছে না। আরেকটা জিনিস এই জায়গায় আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে এইচ কাট স্কোয়ার, যেটা এইচ কাট স্কোয়ার তো এখানে একটা কনস্ট্যান্ট, আমরা জানি এইচ কাটের ভ্যালুটা তো কনস্ট্যান্ট থাকবে। তো কিন্তু তাহলে এখানে কি লেখা যায় যে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে কার্ভেচারের সাথে, অর্থাৎ এই জায়গায় সেকেন্ড ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু কে, সেইটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এই জিনিসটার ভ্যালু যখন বাড়বে তখন ইফেক্টিভ মাসটা কমে যাবে, এবং এই জিনিসটার ভ্যালু যখন কমে যাবে তখন ইফেক্টিভ মাসের ভ্যালুটা কমে যাবে। তো এই চিত্রটা দেখে আমরা ই ভার্সাস কে, অর্থাৎ এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি দুইটা কার্ভ আছে, দুইটাই প্যারাবোলিক, একটা পারফেক্টলি প্যারাবোলিক আর একটা অতটা পারফেক্টলি প্যারাবোলিক না। তো যেইটাই আমরা দেখি এই জায়গায় ফার্স্টলি আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, 1 নাম্বার এটাকে 2 নাম্বার দিয়ে বোঝার চেষ্টা করি। 1 নাম্বার পজিশনে যে জিনিসটা বুঝতে পারতেছি, এইটার যে কার্ভটা আছে সেটা যে সেকেন্ড ডেরিভেটিভটা হবে, সেকেন্ড ডেরিভেটিভ অর্থাৎ যেটা কার্ভেচার, সেই কার্ভেচারের ভ্যালুটা কত হবে, অনেক বেশি হবে কার্ভেচারের ভ্যালুটা। সো এখানে যদি কার্ভেচারের ভ্যালুটা বেশি হয়, এটা ম্যাথমেটিক্সের কনসেপ্ট, যদি এখানে কার্ভেচারের ভ্যালুটা বেশি হয় তাহলে হচ্ছে আমাদের এই এম ইর ভ্যালুটা স্মল হবে, এবং এখানে যদি কার্ভেচারের ভ্যালুটা যখন বেশি আসতেছে, যেহেতু এটা হচ্ছে অনেকটা ফ্ল্যাট, এখানে কার্ভেচারের ভ্যালুটা বেশি আসবে। তো এই ফ্ল্যাট একটা কার্ভেচারের ভ্যালুটা যখন কম আসবে, এখানে কম আসবে, সরি টু সে এখানে হচ্ছে কম আসবে, এবং এখানে হচ্ছে কার্ভেচারের ভ্যালুটা লার্জ ছিল, সেহেতু হচ্ছে এম এর ভ্যালুটা ছোট আসে ব্যস্তানুপাতিক সম্পর্ক থেকে, এবং এইখানে ঠিক উল্টাটা, এখানে লার্জ একটা এম দেখতে পারি। তো ঠিক এতটুকু বুঝলাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে এই যে ই কে রিলেশন ফর আ ক্রিস্টাল ইজ নট পারফেক্টলি প্যারাবোলিক, হাউ এভার নিয়ার দ্য টপ or bottom edge of the region of the band normally populated by carriers in a semiconductor where the EK relationship is typically parabolic। এই লাইনটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর নিয়ে কমেন্ট করতেছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের টপ অর বটম এজ অফ দ্য রিজিয়ন অফ ব্যান্ড। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হয় ওই যে বটম এজ অথবা টপ এজ, এই দুইটা জায়গায় মানে ব্যান্ডের বটম এজ অথবা টপ এজ, এই দুইটা রিজিয়নে খুবই বেশি করে ক্যারিয়ার থাকে সেমিকন্ডাক্টরের ব্যাপারে এবং সেই সময় আমরা যেটা দেখতে পাই তাদের যে ইকে রিলেশনশিপটা আছে সেটা বেশ প্যারাবোলিক অবস্থায় থাকে। দাস ক্যারিয়ার্স ইন ক্রিস্টাল উইথ এনার্জিস নিয়ার দ্য টপ or bottom of an energy band is typically exhibit a constant effective mass, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ইফেক্টিভ মাস আমরা এই কি বলে ক্রিস্টালে যেসব ইলেকট্রন আছে সেইটার সময় আমরা দেখতে পারি, বা ক্রিস্টালে যেসব ক্যারিয়ার আছে সেই সব ক্যারিয়ারকে দেখতে পারি একটা কনস্ট্যান্ট ভ্যালু অফ অ্যান ইফেক্টিভ মাস দেখতে পারি। সেটা কোন রিজিয়নে দেখব, সেটা হচ্ছে নিয়ার দ্য টপ অর বটম অফ অ্যান এনার্জি ব্যান্ড, অর্থাৎ হচ্ছে একটা এনার্জি ব্যান্ডের টপের কাছাকাছি অথবা বটমের কাছাকাছি, এই দুইটা জায়গাতেই বেসিক্যালি আমরা হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের একটা ভ্যালু দেখতে পাই, কারণ এই দুইটা জায়গায় যেটা হয় যে ক্যারিয়ার অনেক বেশি থাকে এবং পারফেক্টলি প্যারাবোলিক থাকে, এবং পারফেক্টলি প্যারাবোলিক থাকার কারণে ওইখানে ওই কার্ভেচার বা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা অলমোস্ট একটা কাছাকাছি ভ্যালুই সবসময় থাকে। তো এরপরে যে সেকেন্ড পয়েন্টটা দেখি সেখানে কি বলছে, দ্য কার্ভেচার অফ ডিকে স্কোয়ার ইজ পজিটিভ at the conduction band minima but negative at the valence band maxima, অর্থাৎ আমাদের যে কন্ডাকশন ব্যান্ড মিনিমা আছে, কন্ডাকশন ব্যান্ড আর একটা যদি বলি ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ডের যে মিনিমা এবং ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা। কন্ডাকশন ব্যান্ডের মিনিমাতে এই কার্ভেচারের ভ্যালুটা থাকে হচ্ছে কার্ভেচারের ভ্যালুটা পজিটিভ থাকে, এবং ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাতে এই কার্ভেচারের ভ্যালুটা থাকে হচ্ছে নেগেটিভ। দাস ইলেকট্রন নিয়ার দ্য টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড হ্যাজ নেগেটিভ
নেগেটিভ ইফেক্টিভ মাস, অর্থাৎ এখানে টপ অফ দ্য ভ্যালেন্স ব্যান্ডে সে যেহেতু এই যে কার্ভেচারের ভ্যালুটাই নেগেটিভ আসে, তাহলে তো এখানে ইফেক্টিভ মাসের ভ্যালুটাও নেগেটিভ আসবে, ইফেক্টিভ মাসের ভ্যালুটাও নেগেটিভ আসবে। ইফেক্টিভ মাসের ভ্যালুটা যখন নেগেটিভ আসে তখন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে নেগেটিভ অ্যাক্সিলারেশন আসে। আচ্ছা, তো ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনস উইথ নেগেটিভ চার্জ, ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন যেগুলো নেগেটিভ চার্জ আবার হচ্ছে নেগেটিভ ইফেক্টিভ মাস আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ হোলস উইথ পজিটিভ চার্জ অ্যান্ড পজিটিভ মাস। অর্থাৎ এই যে আমাদের যে একটা নেগেটিভ ইফেক্টিভ মাস দেখতে পাচ্ছি সেটার রেজাল্টটা কি? এইটা হচ্ছে রেজাল্টটা হচ্ছে এই যে আমাদের একটা, আমরা জানি যে ফোর্স যেদিকে অ্যাপ্লাই করব ইলেকট্রিক ফিল্ড ঠিক তার বিপরীত দিকে থাকবে, এবং আমরা আরেকটা যে বিষয় জানি যে হোলগুলো যেদিকে ছোটাছুটি করবে ঠিক তার বিপরীত দিকে ইলেকট্রন ছোটাছুটি করবার কথা, কিন্তু যেসব ইলেকট্রন মানে ভ্যালেন্স ব্যান্ডের টপ রিজিয়নে থাকে যেসব ইলেকট্রন, তাদের ইফেক্টিভ মাসটা নেগেটিভ থাকে, এবং ইফেক্টিভ মাস নেগেটিভ, তাদের চার্জ নেগেটিভ, কিন্তু নেগেটিভ হওয়ার ফলেও যেহেতু তাদের এই ইফেক্টিভ মাসটা নেগেটিভ, তখন আমরা যদি আলাদাভাবে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করি তখন হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ডে তারা ওই যে পজিটিভ চার্জ এবং হচ্ছে পজিটিভ মাসের যেসব হোল আছে সেই সব হোলের সাথে একই ডিরেকশনে মুভ করবে। আচ্ছা, when we are interested in determining the number of carrier in the band, আমরা তখন হচ্ছে ডেনসিটি অফ স্টেট নামে ডেনসিটি অফ স্টেটস ব্যবহার করি, ইউজার ডেনসিটি অফ স্টেটস ইফেক্টিভ মাস, ডেনসিটি অফ স্টেটস এই চ্যাপ্টারের পরের টপিকে আসবে। ইনভলভিং দ্য মোশন অফ ক্যারিয়ার্স ওয়ান মাস্ট টেক দ্য কন্ডাক্টিভিটি ইফেক্টিভ মাস। আচ্ছা, তাহলে হচ্ছে মেন কথা মোশন অফ দ্য ক্যারিয়ারের মোশন যদি আমরা ডিটারমাইন করতে চাই তাহলে হচ্ছে কন্ডাক্টিভিটি ইফেক্টিভ মাসকেই ব্যবহার করতে হবে। এখন এটা তো আমাদের একটা অ্যাপ্রোচ গেল, অর্থাৎ একটা প্রসেস গেল, যে প্রসেসের মাধ্যমে হচ্ছে বেসিক্যালি আমাদের সামনে যদি একটা গ্রাফ থাকে, সেই প্যারাবোলিক শেপের একটা গ্রাফ থাকে, সেই গ্রাফের হচ্ছে এনার্জি ভার্সাস কে যেই একটা প্লটিং আছে, সেই প্লট থেকে মূলত আমরা সেকেন্ড ডেরিভেটিভটা বের করব এবং এইচ কাটি স্কোয়ারকে ওইটা দিয়ে ভাগ করলে সেখানে ইফেক্টিভ মাস বের করতে পারলাম। এখন আমাদের তো অল্টারনেট আরেকটা অ্যাপ্রোচ আছে ইফেক্টিভ মাস বের করার, সেই অল্টারনেট অ্যাপ্রোচটা কি? অল্টারনেট অ্যাপ্রোচটা একটু বোঝার চেষ্টা করি। যদি আমাদের একটা ইলেকট্রন ভ্যাকিউমে থাকে, অর্থাৎ সেটা কোনো নাই, ক্রিস্টালে নাই, তার আশপাশে অন্য কোনো চার্জ নাই, তখন তাদের এই ভ্যালুটা কি হবে? এক্সিলারেশনের ভ্যালুটা সেটা হচ্ছে এক্সটার্নালি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে তার ইলেকট্রন মাস অফ দ্য ইলেকট্রন। সেখানে কোনো ইফেক্টিভ মাসের ক্যালকুলেশন আসে নাই, তার কারণ হচ্ছে সে আশপাশে কোনো কিছু দ্বারা সে প্রভাবিত না। এরপরে যেটা হচ্ছে ক্রিস্টালের ক্ষেত্রে সূত্রটা পরিবর্তিত হয়ে যাচ্ছে হচ্ছে এই ইফেক্টিভ মাস দিয়ে। এখন এই ইফেক্টিভ মাসের জন্য আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, সেই ফর্মুলাটা কি? External force divided by external force plus internal force multiplied by mass of the electron. External force divided by external force plus internal force into mass of the electron. অর্থাৎ এখানে ইন্টারনাল ফোর্স সম্পর্কে কি লেখা হচ্ছে? সাম অফ অল দ্য ইন্টারনাল ফোর্সেস অ্যাক্টিং অন দ্য ইলেকট্রন। অর্থাৎ একটা ইলেকট্রনের উপরে ক্রিস্টালের ভিতরে শুধুমাত্র যে একটা পজিটিভ চার্জের ইফেক্ট থাকে ব্যাপারটা তা না, ওইখানে কিন্তু অনেকগুলো ইন্টারনাল ফোর্সেস একসাথে কাজ করে। তো সবগুলোর সামেশন হিসেবে আমরা একটা ফোর্স এখানে রিপ্রেজেন্ট করতেছি, সেই চিত্রটাই জাস্ট এখানে দেখা হচ্ছে। এইখানে একটা ইলেকট্রনের উপরে আশপাশে কারো কোনো প্রভাব নাই, আর একটা ক্রিস্টালে যখন চলে আসছে তখন এদিকে একটা আছে, এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, এদিকে একটা থাকে, আবার সামনে গেলে এদিকে একটা পাচ্ছে, এদিকে একটা পাচ্ছে। তো এটা হচ্ছে 3 ডাইমেনশনাল, এবং 3 ডাইমেনশনালের প্রত্যেকটা জায়গাতেই আমরা পজিটিভ চার্জেস পাই, সেহেতু আমরা এখানে ইফেক্টিভ মাস দিয়ে ক্যালকুলেশন করি। এখন আমরা এটা ডেরিভেশন করব, সেই ডেরিভেশন অফ ইফেক্টিভ মাস ফ্রম ইকে ডায়াগ্রামের উপর থেকে আমরা এটা পটেনশিয়াল এনার্জি বা হচ্ছে আমাদের ইফেক্টিভ মাসের একটা ক্যালকুলেশন বা এটা ডেরিভেশন করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমরা এই ডেরিভেশনটা দেখি। এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু ইফেক্টিভ মাস ইন্টু ক্রিস্টাল, নিউটনের ফর্মুলা থেকে সেটাই আসে। তো আমরা এখানে যে ক্রিস্টালের যে মানে এক্সিলারেশনের ভ্যালুটা আমরা জানি যে এক্সিলারেশন কাকে বলে? সময়ের সাথে ত্বরণের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন, অর্থাৎ ডিডিটি অফ ভি অফ জি সমান হচ্ছে এক্সিলারেশন।
অর্থাৎ আমাদের সময়ের সাথে বেগের যে পরিবর্তন হয় সেই বেগের পরিবর্তনকে আমরা মানে মেইন কথা ভেলোসিটিকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এক্সিলারেশন পাই সেটা। এখন আমরা তো এনার্জির কিছু ফর্মুলা জানি, সেই এনার্জির কিছু ফর্মুলার মধ্যে এই ফর্মুলাটা আমাদের জানা থাকার কথা, এইচ কাট ইন্টু ওমেগা, জাস্ট একটু মাথায় রাখলাম এইচ কাট ইন্টু ওমেগা। এখন গ্রুপ ভেলোসিটি, সেই ভেলোসিটি ভি অফ জি এর একটা ফর্মুলা, সেটা হচ্ছে ডি ওমেগা ডি কে, অর্থাৎ কে এর সাপেক্ষে যদি ওমেগাকে ডিফারেন্সিয়েট করা হয় তাহলে সেখানে হচ্ছে ভেলোসিটি পাওয়া যায়। আচ্ছা, এখন এই যে ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা, সেখান থেকে আমরা যদি কোনোভাবে ওমেগার ভ্যালুটা চাই, ওমেগা ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এইচ কাট থাকে, এই ওমেগা ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই এইচ কাট, এই ভ্যালুটাই আমরা এই জায়গাটায় ডিডিকে অফ ই ডিভাইডেড বাই এইচ কাট, এইখানে ওমেগার ভ্যালুটা বসাচ্ছি। ওই ই ইজ ইকুয়াল টু এইচ কাট থেকে ওমেগার ভ্যালুটা আলাদা করে নিয়ে ডিডিকে অফ ই ডিভাইডেড বাই এইচ কাট লিখলাম। এখন কে এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েট করব, এইচ তো সেখানে কোনো ব্যাপার না, এইচ এখানে চলে আসবে, এইচের এখানে কোনো কাজ নেই, এইচটা বাইরে চলে আসলো, বাকি যেটা ডিই ডিকে থাকলো ভিতরে। আচ্ছা, এখন আমাদের যে এক্সিলারেশনটা ছিল, এক্সিলারেশনের যে ফর্মুলাটা আমরা লিখে আসছিলাম সেটা হচ্ছে ডিডিটি অফ ভিজে, তাহলে আমরা এখানে 1/h কাট আরেকটা হচ্ছে ডিডিটির ভিতরে হচ্ছে আমরা ভিজে, অর্থাৎ আমাদের গ্রুপ ভিজি যেটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, সেটার ভ্যালুটা আমরা এখানে লিখতে পারি, যেটা হচ্ছে ডিইডিকে লিখলাম জাস্ট এখান থেকে। তাহলে আমাদের এখন ফাইনালি দেখতে আমাদের ইকুয়েশনটা কীরকমের আসলো, ফাইনালি আমাদের ইকুয়েশনটা আসলো হচ্ছে আমাদের এখানে ফাইনালি আমাদের যেটা এই ক্রিস্টালের আরেকটা যেটা ফর্মুলা ছিল, ক্রিস্টালের যেটা হচ্ছে ডিভিজে অফ ডিকে, অর্থাৎ এখানে হচ্ছে ডিডিকে অফ গ্রুপ ভেলোসিটি, অর্থাৎ এখানে কে এর সাপেক্ষে যদি আমরা গ্রুপ ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা ক্রিস্টালের ভ্যালুটা পেতে পারি, মানে এক্সিলারেশনের ভ্যালুটা পেতে পারি। এক্সিলারেশনের ভ্যালু পাওয়ার জন্য আমাদের কয়টা ফর্মুলা আমরা দেখলাম। ফার্স্ট অফ অল হচ্ছে সময় সাপেক্ষে গ্রুপ ভেলোসিটিকে যখন ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এখানে এসে আরেকটা ফর্মুলা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কে এর সাপেক্ষে গ্রুপ ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এবং কে এর সাপেক্ষে যখন গ্রুপ ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে তখন সেই জিনিসটা আসতেছে এইভাবে, যে আমাদের ডিডিকে অফ ভিজি অর্থাৎ গ্রুপ ভেলোসিটির যে ফাইনাল ভ্যালুটা ছিল, গ্রুপ ভেলোসিটির ভ্যালুটা ছিল হচ্ছে 1/h কাট, এই যে এখান থেকে একটা ভ্যালু পাচ্ছিলাম 1/h কাট ডিইডিকে, সেখান থেকে আবার হচ্ছে এইখানে এ ক্রিস্টালের একটা ভ্যালু আছে, তো সবগুলো ভ্যালু ফাইনালি আমরা একটা জায়গায় নিয়ে আসলে পরে আমরা যেই ভ্যালুটা পাচ্ছি ক্রিস্টালের ভ্যালুটা, সেটা হচ্ছে 1/h কাট ইন্টু হচ্ছে ডি স্কোয়ার ই ডিকে স্কোয়ার, আর একটা হচ্ছে ডিকে ডিটি, এটা হচ্ছে আমাদের ডিকে ডিটি। তো সেটা হচ্ছে আমরা ফাইনালি একটা শেপে আমরা ক্রিস্টালের একটা ভ্যালু, সে মানে এক্সিলারেশনের একটা ভ্যালু সেখান থেকে পেলাম। এখন আমাদের আরেকটা পার্ট আছে এই ইকুয়েশন, এই ডেরিভেশনের আরেকটা পার্টে আসি, সেটা হচ্ছে আমরা জানি যে এফ মানে কি ফোর্স হচ্ছে এইভাবে লেখা যায় সময়ের সাথে ভরবেগের পরিবর্তন, সেটা নিউটনের একটা ফর্মুলা ছিল যে এরকমের, যে সময় কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত বল তার ভরবেগের পরিবর্তনের সমান, এবং ভরবেগের পরিবর্তন যেদিকে হবে প্রযুক্ত বল যেদিকে প্রয়োগ করা হবে ভরবেগের পরিবর্তনটা একই দিকে হবে। অর্থাৎ এইখানে আমরা এই সূত্রটাই জাস্ট অ্যাপ্লাই করলাম, এবং আমরা পি ইজ ইকুয়াল টু আরেকটা ফর্মুলা, জাস্ট আমরা ওই যে ই ইজ ইকুয়াল টু এইচ কাট ওমেগা একটা ফর্মুলা শিখছিলাম, সেরকমই পি ইজ ইকুয়াল টু এইচ কাট ইন্টু কে, এই টাইপের আরেকটা ফর্মুলা জাস্ট একটু দেখলাম। এখানে আমরা সেই ফর্মুলাটা থেকে ভ্যালুটা বসানো হইল। আচ্ছা, তো এখন ডিডিটি অফ এইচ কাটকে, এইচ কাট একটা কনস্ট্যান্ট, তো এইচ কাটকে সামনের দিকে নিয়ে আসা হলো, বাইরে নিয়ে আসা হলো, এখানে ডিকে ডিটি থাকে, এবং লাস্টলি এসে তাহলে আমাদের এই যে ইকুয়েশন 6 নাম্বার এবং ওখানে আমাদের 2 নাম্বার যে ইকুয়েশনটা ছিল, এই দুইটা ইকুয়েশন থেকে আমরা ফাইনালি যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এফ ই, মানে অর্থাৎ আমাদের এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু, ফাইনালি যে জিনিসটা লিখতে পারতেছি সেটা হচ্ছে আমাদের এখানে এই ফর্মুলাটা এইভাবে দাঁড়াচ্ছে ফাইনালি, অর্থাৎ এখানে ইফেক্টিভ মাস ইন্টু 1/h কাট ডিই স্কোয়ার ডিকে স্কোয়ার ইন্টু ডিকে ডিটি, লাস্টলি সেখান থেকে হচ্ছে আমরা যে ভ্যালুটা সমান সমান লিখতে পারতেছি কি 6 নাম্বার ইকুয়েশন থেকে, যে 6 নাম্বার ইকুয়েশনে এফ এক্সটার্নালের একটা ভ্যালু লিখছিলাম, সেই এফ এক্সটার্নালের ভ্যালুটা সেখান থেকে ফাইনালি আসে, সেটা হচ্ছে এইচ কাট ডিকে ডিটি, যেটা বের করে আসছি। তাহলে ফাইনালি যে জিনিসটা লেখা যায় যে এইখানে 1/me, অর্থাৎ এই জিনিসটা যদি একটু ভেঙে লিখি, যেটা হচ্ছে 1 বাই ইফেক্টিভ মাস সমান সমান হচ্ছে
ওয়ান বাই ইফেক্টিভ মাস সমান সমান ওয়ান বাই এইচ কাট স্কোয়ার, এই এইচ কাটটা এদিকে আসলো, ওয়ান বাই এইচ কাট স্কোয়ার, তারপর হচ্ছে ডি স্কোয়ার ই ডিকে স্কোয়ার, এবং এই অংশ আর এই অংশ তো তখন মিনিমাইজ হয়ে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। তো ঠিক সেই জায়গা থেকে জিনিসটা লেখা হলো যে এইখানে এইচ কাটটা এখানে আসলো, আর এই ওয়ান বাই এম এই পাশে আসলে মানে এইখানে যেহেতু গুণ আকারে আছে, আর ওইখানে ওয়ান ডিভাইডেড বাই, অর্থাৎ রেসিপ্রোকাল একটা ভ্যালু পেয়ে যাব, যেহেতু এটা অন্য পাশে চলে গেছে রেসিপ্রোকাল ভ্যালু। তাহলে এখানে যদি আমরা ইফেক্টিভ মাসের যে ফাইনাল ফর্মুলাটা দেখতে পাচ্ছি, ইফেক্টিভ মাসের যে ফাইনাল একটা শেপ, সেটা হচ্ছে ওয়ান বাই এইচ কাট স্কোয়ার, তারপরে হচ্ছে ডিই স্কোয়ার ই ডিকে স্কোয়ার, সেটার একটা রেসিপ্রোকাল ভ্যালু, সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ মাসের ফাইনাল একটা ফর্মুলা। অর্থাৎ আমাদের ইফেক্টিভ মাসের ফাইনাল যে ফর্মুলাটা সেটা হচ্ছে এইচ কাট স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি, যেটা আগে দেখে আসছি, এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার ই ডিভাইডেড বাই ডি কে স্কোয়ার, অর্থাৎ কার্ভেচার সেকেন্ড ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু কে। এখন ইফেক্টিভ মাস অফ ইলেকট্রন, এখন আমাদের যেটা এই জায়গাটায় আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, সেই টেবিলটা হচ্ছে ইফেক্টিভ মাস এবং হচ্ছে ইলেকট্রনের অরিজিনাল মাস, এই দুইটা ভরের, ইলেকট্রনের ইফেক্টিভ ভর এবং হচ্ছে নিজস্ব ভর, এই দুইটার যে একটা রেশিও, সেই রেশিওটা। দ্য ইফেক্টিভ মাস ইজ আ প্যারামিটার দ্যাট রিলেটস টু দ্য কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টস টু দ্য ক্লাসিক্যাল ফোর্স ইকুয়েশন, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যালের যে রেজাল্টগুলো আছে সেটার সাথে ক্লাসিক্যাল ফোর্স ইকুয়েশন কি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং আমরা এখন যে ইফেক্টিভ মাসের যে ক্যালকুলেশন করছি সেটা হচ্ছে কোয়ান্টাম ক্যালকুলেশন, মেকানিক্যালের রেজাল্ট। তো এই কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টের সাথে আমাদের যে ক্লাসিক্যাল ক্যালকুলেশন, সেই ক্লাসিক্যাল ক্যালকুলেশনের একটা কম্প্যারিজন এখানে হচ্ছে। তো সেই কম্প্যারিজনটা যদি আমরা দেখি, তাহলে এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে সিলভারের জন্য এই ভ্যালুটা হচ্ছে 0.99, অর্থাৎ সিলভারের জন্য এইখানে ইফেক্টিভ মাস এবং হচ্ছে ইলেকট্রনের মাস, এই দুইটার মধ্যে পার্থক্যটা খুব একটা বেশি না, জাস্ট রেশিও আকারে করা হচ্ছে, তো 0.99, অর্থাৎ প্রায় কাছাকাছি। অরামের জন্য সেটা 1.10, তারপরে বিসমাথের জন্য 0.047, তারপর কপারের জন্য 1.01, পটাশিয়ামের জন্য সেই রেশিওটা 1.12, লিথিয়ামের জন্য 1.28, সোডিয়ামের জন্য 1.2, নিকেলের জন্য 2.8, প্লাটিনামের জন্য 13, জিঙ্কের জন্য 0.85। এটা মেমোরাইজ করার মতো কিছু না, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে এক একটা ম্যাটেরিয়ালে এই রেশিওটা এক এক রকমের থাকে। আচ্ছা, এবার আমাদের একটা কোয়েশ্চেন এখানে আসছে, শো দ্যাট ফর আ ফ্রি ইলেকট্রন ইন দ্য অ্যাবোভ ইকুয়েশন বিকামস এম ই, অর্থাৎ ইফেক্টিভ মাস এবং হচ্ছে ইলেকট্রনের মাস দুইটা সমান হয়ে যায় যদি একটা ফ্রি ইলেকট্রন হয়ে থাকে। অর্থাৎ আমরা এখানে ইফেক্টিভ মাস ক্যালকুলেশনের জন্য যে ক্যালকুলেশনটা করলাম, সেখানে যদি ওই ইলেকট্রনটাকে আমরা একটা ফ্রি ইলেকট্রন ধরে নিই, তাহলে তার ইফেক্টিভ মাস এবং রিয়েল মাস দুইটা সমান হয়ে যাবে, সেটার একটা ডেরিভেশন চাচ্ছে, প্রুফ চাচ্ছে। আচ্ছা, তো আমরা এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এনার্জি ফর আ ফ্রি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রনের এনার্জিটা কি, এনার্জির একটা ফর্মুলা দেখবো, সেটা হচ্ছে আমাদের মেমোরাইজ করতে হবে, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 অফ এমই। তো সেখান থেকে আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ডিই ডিকে, অর্থাৎ কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কে এর সাপেক্ষে কেন ডিফারেন্সিয়েট করব, আমাদের ফর্মুলাটা কি ছিল, ডিই স্কোয়ার ডিকে স্কোয়ার, অর্থাৎ এই যে এনার্জিটা আছে সেই এনার্জিটাকে কে এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করি, সেটা হচ্ছে আমাদের এই এইচ কাট স্কোয়ার, এখানে হচ্ছে এই এইচ কাট, এখানে হচ্ছে আমাদের এইচ কাট, তারপরে 2me, এই দুইটা হচ্ছে, এই কয়টা টার্ম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তো এগুলো বাইরে আসলো, এবং হচ্ছে তখন ডিডি কে অফ কে স্কোয়ার, অর্থাৎ জিনিসটা যদি এইভাবে লিখি, ডিডি কে অফ কে স্কোয়ার থাকে, এবং এখান থেকে আসে হচ্ছে 2k। তো এখানে আমরা 2k সেই জায়গাটা লিখলাম, এখানে আমরা হচ্ছে 2k লিখলাম, এবং ফার্দার এখানে যে জিনিসটা দেখা গেল, এই দুই কাটা চলে যায়, সেখানে হচ্ছে 8 কাট স্কোয়ার কে এম ই ডিভাইডেড বাই এম ই। এখন সেকেন্ড ডেরিভেটিভে কি হবে, সেকেন্ড ডেরিভেটিভে হচ্ছে কে আর এক্সিস্ট করবে না, অর্থাৎ ফাইনালি জিনিসটা দেখতে এরকমের হবে, এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই এম ই। এখন আমাদের ওই যে ফর্মুলাটা ছিল এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই এই সেকেন্ড ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু কে, তো সেই জিনিসটা যখন আমরা লিখলাম এবং ফার্দার আমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা দেখি যে আমাদের এম ই সমান সমান হচ্ছে এফেক্টিভ মাস, অর্থাৎ এই জিনিসটা প্রুভ হয়ে গেল। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, এই যে প্রিভিয়াসলি আমি একটা টপিকের কথা বলছিলাম, সেটা হচ্ছে
প্রিভিয়াসলি একটা টপিকের কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই রকমের যদি দুইটা গ্রাফ দেয়া থাকে, কোন গ্রাফের জন্য বা কোন ম্যাটেরিয়ালের জন্য এইখানে এ ম্যাটেরিয়ালের জন্য নাকি বি ম্যাটেরিয়ালের জন্য ইফেক্টিভ মাসটা বড় হবে, সেই জিনিসটা এটা কার উপরে ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে আমরা যদি ইফেক্টিভ মাসের যে ফর্মুলাটা ডিরাইভ করেছি সেই ডিরাইভেশনটা দেখি, এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার ই ডি কে স্কোয়ার। আচ্ছা, এখন এইচ কাট স্কোয়ারের ভ্যালুটা কিন্তু আবার কনস্ট্যান্ট, তাহলে আমরা এইখানে ইফেক্টিভ মাসের যে ভ্যালুটা সেটাকে এইভাবে লিখতে পারি, রেসিপ্রোকাল, অর্থাৎ এখানে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি? এখানে কার্ভেচারের ভ্যালুটা যত বেশি হবে ইফেক্টিভ ম্যাসের ভ্যালুটা তত কম হবে, কার্ভেচারের ভ্যালুটা যত কম হবে ইফেক্টিভ ম্যাসের ভ্যালুটা তত বেশি হবে। এবং এই দুইটা কার্ভের মধ্যে যার কার্ভেচারের ভ্যালুটা বেসিক্যালি আমরা যদি ধরতে পারি, তাহলে আমাদের বাকিটুকু আর ইফেক্টিভ ম্যাসের জন্য আমরা কমেন্টটা করতে পারবো কোনটার জন্য কত হবে। তো এই জায়গাটায় আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমাদের এ কার্ভের জন্য ইফেক্টিভ মানে কার্ভেচারের ভ্যালুটা বেশি এবং বি কার্ভের জন্য ইফেক্টিভ কার্ভেচারের ভ্যালুটা কম থাকে। অর্থাৎ যেটা বেশি স্টিপার একটা কার্ভ, বেশি স্টিপার, সেটার জন্য কার্ভেচারের ভ্যালুটা বেশি থাকে এবং হচ্ছে আর যেটা কার্ভেচারের ভ্যালুটা বেশি থাকবে এবং হচ্ছে যেটা হচ্ছে আমাদের একটু ফ্ল্যাট অর্থাৎ কম্পারেটিভলি ফ্ল্যাট, তাদের জন্য কার্ভেচারের ভ্যালুটা একটু হলেও কম থাকবে। এবং তখন এটা যেটার ভ্যালুটা কার্ভেচারের ভ্যালু কম বেশির উপর ইফেক্টিভ মাস সেই হিসাবে ডিপেন্ড করবে, সেই হিসাবে ভ্যারি করবে। আচ্ছা, এই জায়গায় যেটা বলা হচ্ছে, টু পসিবল কন্ডাকশন ব্যান্ড আর শোন। তো আচ্ছা, এটাই তো কোয়েশ্চেনের অ্যান্সারটাই বললাম। সো এইখানে যদি এই টাইপের কোয়েশ্চেন আসে যে দুইটা এনার্জি পসিবল কন্ডাকশন ব্যান্ড দেখানো হয়েছে, ই ভার্সাস কে ডায়াগ্রাম দেখানো হচ্ছে, তো এখানে কোনটার ইফেক্টিভ মাস বেশি হবে এবং কেন হবে, জাস্ট এইখানে এই রকমের একটু ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো দেখিয়ে তারপরে এই কার্ভেচারের আকারে সেখান দিয়ে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এখন আমরা এই টপিকটা দেখে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখছি। সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমে যেটা বলছে, দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর সিলিকন ইজ শোন ইন দ্য ফিগার, অর্থাৎ এইখানে চিত্রতে দেখানো আছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখানো আছে। মিনিমাম এনার্জি অফ দ্য কন্ডাকশন ব্যান্ড ইজ দ্য 100 ডিরেকশন, অর্থাৎ এখানে 100 ডিরেকশনে যেই ভ্যালুটা আছে, এই যে ঠিক এটা হচ্ছে মিনিমাম এনার্জি অফ দ্য কন্ডাকশন ব্যান্ডে মিনিমাম এনার্জি সেটা বলা আছে। তো দ্য এনার্জি ইজ ইন দিস ওয়ান ডাইমেনশনাল ডিরেকশন নিয়ার দ্য মিনিমাম ভ্যালু ক্যান বি অ্যাপ্রোক্সিমেটেড, অর্থাৎ এখানে ওয়ান ডাইমেনশনাল ডিরেকশন নিয়ার দ্য মিনিমাম ভ্যালু, এখানে এনার্জির একটা অ্যাপ্রোক্সিমেশনের ফর্মুলা দেওয়া আছে, কতটুকু অ্যাপ্রোক্সিমেশন করা যাচ্ছে এইভাবে অ্যাপ্রোক্সিমেশন করা আছে। এবং এখানে কিছু পরিচয় দেওয়া আছে যে কে নট কি, কে নট হচ্ছে ভ্যালু অফ কে অ্যাট দ্য মিনিমাম এনার্জিতে কে এর ভ্যালু কত, অর্থাৎ এই যে মিনিমাম এনার্জি এইখানে কে এর ভ্যালুটা কত সেটা। ডিটারমাইন দ্য ইফেক্টিভ মাসকে ডিটারমাইন করতে বলছে বা নির্ণয় করতে বলছে কাকে, ইফেক্টিভ মাসের ভ্যালুটাকে, কখন কোন পজিশনে, যেই পজিশনে হচ্ছে কে ইজ ইকুয়াল টু কে নট। আচ্ছা, আমাদের এনার্জি ইকুয়েশন যেটা দেওয়া আছে সেটা লিখলাম। এখন আমরা ইফেক্টিভ মাসের ক্যালকুলেশন ফর্মুলাটা জানি, এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার। এখন আমরা এই যে অংশটা আছে সেই অংশটাকে আমরা ইউ ধরে নিই, এই অংশটাকে আমরা ইউ ধরে নিই। তো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আমরা জানি যে এই যে ফর্মুলাতে হচ্ছে কে এর সাপেক্ষে ই কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করলে যেটা হচ্ছে এখানে থাকে সেটা হচ্ছে ই নট মাইনাস ই, এখানে হচ্ছে ই নট তো থাকবে না আলটিমেটলি, কারণ এখানে তো আমরা কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তো এখানে হচ্ছে ই নটটা থাকতেছে না। ই নটটা না থাকার কারণ হচ্ছে ই নটের সাথে কোনো কে নাই, কারণ আমরা কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। ই ওয়ানের সাথে কিন্তু কে আছে, কিন্তু ই নটের সাথে কে এর কোনো টার্ম নাই, তো ওইটা ডিফারেন্সিয়েট করলে ওইটা জিরো হয়ে যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে মাইনাস কজ আছে, আমরা জানি কজ থেকে ডিফারেন্সিয়েট করলে হচ্ছে মাইনাস সাইন আসে, তো সেহেতু মাইনাস তখন ভ্যানিশ হয়ে যাচ্ছে, মাইনাস আর তখন থাকতেছে না, এই জায়গায় কোনো সাইন নাই। তো এখানে ই ওয়ান সাইন আলফা কে মাইনাস কে নট ইন্টু আলফা কেন আসে, তার কারণ আমরা এই অংশটাকে পুরোটা আমরা এক্স ধরে নিচ্ছিলাম, কিন্তু এটা তো এক্স না, তখন তো আবার এই অংশটাকে আবার ডিকে অফ আলফা অফ কে মাইনাস কে নট আকারে ডিফারেন্সিয়েট করতে হবে। তখন সেখান থেকে যদি ফার্দার বলি, আমরা হচ্ছে একদম ডিফারেন্সিয়েশনের বেসিক টপিক এটা, যে তখন এখান থেকে ডিফারেন্সিয়েট করলে কে আসে, আলফা থেকে যাবে, জাস্ট আলফা থেকে যাবে, সেটা এখানে বলা আছে।
এখানে জাস্ট আলফা থেকে যাবে। তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট ডেরিভেটিভের অ্যান্সারটা আমরা পেলাম। ফার্স্ট ডেরিভেটিভের অ্যান্সারটা যখন আমরা পাচ্ছি তখন এই অ্যান্সারটা নিয়ে হচ্ছে আমরা এখন ফার্দার দেখি সেকেন্ড ডেরিভেটিভটা বের করব। তো সেকেন্ড ডেরিভেটিভে কি হচ্ছে, এখানে সাইন থেকে তখন এখানে কজ আসবে E1 আলফা কজ আলফা কে মাইনাস কে নট, তখন আবারও বাইরে একটা আলফা থাকবে, কারণ এই অংশটাকে তখন আবার আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে, এটাকে আমরা এক্স অ্যাজিউম করে নিয়েছিলাম সেখান থেকে। তো এই জায়গা থেকে ফার্দার এতটুকু আসলো, এতটুকু আসার পরে E1 আলফা স্কোয়ার, কারণ এখানে একটা আলফা এখানে একটা আলফা, আলফা স্কোয়ার কজ আলফা কে মাইনাস কে নট। এখন আমাদের ইফেক্টিভ মাসটা ক্যালকুলেট করতে বলা হয়েছিল কোন পজিশনে, কে ইজ ইকুয়াল টু কে নট এই পজিশনে। যখন আলফা ইজ ইকুয়াল টু আলফা, যখন কে ইজ ইকুয়াল টু কে নট হবে তখন অবশ্যই আলফা কে মাইনাস কে নট সেটার ভ্যালুটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এবং কজ জিরোর ভ্যালুটা কত, অবশ্যই 1। তার মানে হচ্ছে কে ইজ ইকুয়াল টু কে নট ওই পজিশনে সেকেন্ড ডেরিভেটিভ বা এই কার্ভেচারের ভ্যালুর মান হচ্ছে E1 ইন্টু আলফা স্কোয়ার, E1 ইন্টু আলফা স্কোয়ার। তাহলে এখন আমরা আমাদের যে ইফেক্টিভ মাসের যে ফর্মুলা আছে এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই কার্ভেচারের ভ্যালুটা, তাহলে এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই আমাদের কার্ভেচারের ভ্যালুটা যেটা দেওয়া আছে E1 ইন্টু আলফা স্কোয়ার, দ্যাট ইজ ইট, শেষ। এটাই হচ্ছে আমাদের ডেরিভেশন মানে এই ম্যাথের অ্যান্সার। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। ডেনসিটি অফ স্টেটস জিনিসটা কি, নাম্বার অফ স্টেটস, ডেনসিটি অফ স্টেটস হচ্ছে নাম্বার অফ স্টেটস পার ইউনিট, নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম, পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম, অর্থাৎ প্রত্যেক ইউনিট এনার্জিতে, প্রত্যেক ইউনিট এনার্জি এবং প্রত্যেক ইউনিট ভলিউমে কয়টা স্টেট থাকে। এখন এই স্টেটগুলো কি, ওই যে আমরা স্প্লিটিং অফ অরবিটাল যে জিনিসগুলো দেখে আসছিলাম ওইখানে তো এক একটা স্টেটকেই আমরা বলছি, তো কয়টা স্টেট থাকবে পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম, সেটাই হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। তো এখানে একটু দেখি জিনিসগুলো পড়ে, দ্য ডেনসিটি অফ স্টেটস state function describe the number of states that are available in a system. The density of states function describes the number of states, number of states that are available in a system, অর্থাৎ একটা সিস্টেমে কয়টা স্টেট অ্যাভেলেবল থাকে, এবং is essential for determining the carrier concentrations and energy distributions of carriers within a semiconductor. is essential for determining the carrier concentration, অর্থাৎ এখানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন মানে মেন কথা হচ্ছে আমাদের ক্যারিয়ারগুলো কি, ইলেকট্রনও ক্যারিয়ার হতে পারে, হোলগুলো ক্যারিয়ার হতে পারে, এবং এদের যে ঘনত্বটা, এরা কত ঘনত্ব আকারে আছে, এদের কনসেন্ট্রেশন কত, ঘনত্বটা কত, অর্থাৎ একটা ব্যান্ডের টপে বা একটা ব্যান্ডের মিনিমাতে, ভ্যালেন্স ব্যান্ডের টপে এবং হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাতে কতটুকু কনসেন্ট্রেশন, কতটুকু ঘনত্ব করে এই ক্যারিয়ারগুলো এক্সিস্ট করে, কতটুকু হবে, সেটা হচ্ছে ওইখানে কতগুলো পসিবল স্টেট আছে ততগুলো। তো পসিবল স্টেটের যে কথাটা সেটাই তো ডেনসিটি অফ স্টেট, তাহলে সেটাই জাস্ট এখানে বলা হচ্ছে সেমিকন্ডাক্টরের জন্য এই ডেনসিটি অফ স্টেটটা এই ক্যারিয়ার কনসেন্ট্রেশন এবং এনার্জি ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশনের জন্য লাগে। আচ্ছা, ইন সেমিকন্ডাক্টর দ্য ফ্রি মোশন অফ ক্যারিয়ার্স ইজ লিমিটেড টু 1 and 0 স্পেশিয়াল ডাইমেনশন, অর্থাৎ সেমিকন্ডাক্টরের জন্য এই যে ফ্রি মোশন অফ ক্যারিয়ার সেটা হচ্ছে 2, 1 and 0 স্পেশিয়াল ডাইমেনশনে সেটা লিমিটেড থাকে। অ্যাপ্লাইং সেমিকন্ডাক্টর স্ট্যাটিস্টিক্স টু আ সিস্টেম অফ 3 ডাইমেনশন, সিস্টেম অফ 3 ডাইমেনশন, যদি আমরা একটা 3 ডাইমেনশনাল সিস্টেমের জন্য আমরা এই সেমিকন্ডাক্টরকে যদি সেমিকন্ডাক্টরের এই স্ট্যাটিস্টিক্সটা অ্যাপ্লাই করি, তাহলে হচ্ছে কোয়ান্টাম ওয়েল অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদের একটা 2 ডাইমেনশনের নলেজ লাগবে, একটা 1 ডাইমেনশনের নলেজ লাগবে এবং 0 ডাইমেনশনের নলেজ লাগবে। এই জিনিসগুলো এখন আমরা হচ্ছে পড়াশোনা করব। সো ফার্স্ট অফ অল এই জায়গাটাতে আমাদের হচ্ছে এখানে ডেরিভেশনটা এখন শুরু হবে, যে আমরা 3 ডাইমেনশনাল স্পেসের জন্য আমাদের ডেরিভেশন, তো আমরা 3 ডাইমেনশনালের শেপটা আসলে দেখতে কীরকমের হয় সেটা দেখি। ডেনসিটি অফ স্টেটস 3 ডাইমেনশনালের জন্য এই যে আমাদের এক্স এক্সিসে একটা অংশ থাকে, ওয়াই এক্সিসে একটা অংশ থাকবে, এই যে এক্স এক্সিসে একটা অংশ থাকতেছে, ওয়াই এক্সিসে একটা অংশ থাকে, জেড এক্সিসে একটা অংশ থাকে। তো এটা হচ্ছে আমাদের 3 ডাইমেনশনাল একটা বিষয়, 3 ডাইমেনশনাল একটা সাবস্টেন্স। এখন আমরা এইটার যেটা বের করব সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। তো সেই ডেনসিটি অফ স্টেটস আমরা কিভাবে বের করতে পারি, ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে এক্স এক্সিসে সেটা কতটুকু ডিস্টেন্স আসে এ, ওয়াই এক্সিসে কতটুকু ডিস্টেন্স আসতেছে বি, জেড এক্সিসে সেটা হচ্ছে সি পর্যন্ত আসে। আচ্ছা, এবার যেটা হচ্ছে ডিটেল ক্যালকুলেশন আসবে।
ডেনসিটি অফ স্টেটস, সেটা হচ্ছে আমরা 3 ডাইমেনশনের জন্য দেখব। তো এখানে যেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস বলতে কি বুঝি, নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি পার ইউনিট ভলিউম। আচ্ছা, তো আমরা প্রথমত হচ্ছে আমরা একটা ভি অফ সিঙ্গেল স্টেট, অর্থাৎ আমাদের একটা 3 ডাইমেনশনাল বস্তু আছে কিন্তু সেটা একটা স্টেটে আছে, সেটার কোনো রোটেশন হচ্ছে না, অন্য কোনো অবস্থা নেই, সেটার ভলিউমটা আমরা বের করব। পাই বাই এ, পাই বাই বি, পাই বাই সি, সেখান থেকে মানে আমরা যদি এইভাবে বলি সেটা হচ্ছে পাই কিউব ডিভাইডেড বাই এ বি সি। এ বি সি কোথা থেকে আসে, সেটা হচ্ছে ওই যে এক্স এক্সিসে এ কতটুকু ডিস্টেন্স যাচ্ছিল, ওয়াই এক্সিসে কতটুকু ডিস্টেন্স যাচ্ছিল, এবং ফাইনালি আমরা যেটা বলতে পারি পাই কিউব ডিভাইডেড বাই ভি ভলিউম। এবং আমাদের একটা স্ফেয়ার ভি অফ স্ফেয়ার, এই ভি স্ফেয়ার জিনিসটা কি, সেটা হচ্ছে 4/3 পাই কে কিউব। এখন এই যে 4/3 পাই কে কিউব সেটা কোথা থেকে আসে, সেটা একটু ওই চিত্রটা যদি দেখে আসি সেখান থেকে বুঝতে পারবো। এই যে আমরা একটা কে স্পেস এটা অকুপাই করে, কতটুকু স্পেস অকুপাই করে, এই যে কে এক্স, এই যে একটা স্ফেয়ারিক একটা স্পেস আছে না, এই স্পেসটার ভলিউমটা আমরা বলতেছি 4/3 পাই কে কিউব। এবং এখানে আমরা যে জিনিসটা বলি এটা এখানেও কে, এখানেও কে, এখানেও কে অংশ কাট করতেছে, সুতরাং এই জায়গাটা আমরা বলতে পারি হচ্ছে 4/3 পাই কে কিউব। হ্যাঁ, 4/3 পাই কে কিউব সেটা হচ্ছে ভি অফ স্ফেয়ার। এখন আমরা এই যে কে এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের চ্যাপ্টারে দেখে আসছিলাম। কোয়ান্টাম মেকানিক্সের চ্যাপ্টারে যে জিনিসটা দেখে আসছিলাম, কে এর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে √2mE ওয়েভ নাম্বার, যেটা রিপ্রেজেন্ট করে, আসলে ওয়েভ নাম্বার রিপ্রেজেন্ট করে, সেখান থেকে আমরা বলতে পারি এইচ কাট, অথবা জিনিসটাকে আমরা এইভাবে বলতে পারি √2mE ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার হোল রুট, একই জিনিস। এবার আমরা হচ্ছে পরের লাইনে আসবো, সেটা হচ্ছে নাম্বার অফ ফিল্ড স্টেট states in a plane, states in a sphere, অর্থাৎ একটা স্ফিয়ারের ভিতরে কয়টা স্টেটের ভিতরে ইলেকট্রন দ্বারা পূর্ণ অবস্থায় আছে, সেটা হচ্ছে নাম্বার অফ ফিল্ড স্টেটস ইন আ স্ফিয়ার। নাম্বার অফ ফিল্ড স্টেটস ইন আ স্ফিয়ার সেটা একটা অনুপাত আকারে আসবে, কয়টা পূর্ণ অবস্থায় আছে, সেটা হচ্ছে আমাদের এখানে যে স্ফিয়ারের যে ভলিউম, সেটা স্ফিয়ারের ভলিউম দিয়ে ভাগ হবে কোনটা, সেটা হচ্ছে ওই যে সিঙ্গেল স্টেটের কতটুকু ভলিউম ছিল, অর্থাৎ টোটাল ভলিউমের ভিতরে কতটুকু ভলিউম ওই সাবস্টেন্সটা অকুপাই করছিল। এরপরে আমাদের কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে। সংখ্যাটা হচ্ছে হাফ, এক্স এক্সিসের জন্য, ওয়াই এক্সিসের জন্য হাফ, কারণ আমরা জানি হাফ করে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, কারণ এটা আমরা সবসময় জানি যে ওইখানে বাইরের দিকে যে ইলেকট্রন, বাইরের দিকে যে ব্যান্ডগুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন দ্বারা হাফ অকুপাইড থাকে, ফুললি অকুপাইড থাকে না, পার্শিয়ালি অকুপাইড থাকে। এবং লাস্টলি হচ্ছে আরেকটা সংখ্যা আছে 2। এখন এই 2টা আসলে কোত্থেকে আসে, এই 2টা আসে হচ্ছে পসিবল ইলেকট্রন স্পিনের থেকে, কারণ আমরা জানি ইলেকট্রনের পসিবল স্পিন, ইলেকট্রন স্পিন, তো ইলেকট্রনের পসিবল স্পিন কয়টা, ইলেকট্রনের পসিবল স্পিন হচ্ছে 2টা, একটা পজিটিভ সাইডে আর এটা হচ্ছে একটা পজিটিভ হাফ আর একটা নেগেটিভ হাফ। তো এই জায়গা থেকে আমরা ফার্দার আমরা যে ভ্যালুগুলো লিখে আসছি সেগুলো পুট করব, 4/3 পাই কে কিউব স্ফিয়ারের ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এখানে পাই কিউব ডিভাইডেড বাই এই যে এই জায়গাটায় যে জিনিসটা লিখছিলাম সেটা হচ্ছে আমরা পাই কিউব ডিভাইডেড বাই এল কিউব বলতে পারি, যদি এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হয়ে থাকে, এবং সেটাকে যদি আমরা এটার একটা বাহুর দৈর্ঘ্য বলি, আমাদের যে কিউবটা আছে কিউবের একটা বাহুর দৈর্ঘ্য এল, তাহলে এখানে পাই কিউব ডিভাইডেড বাই এল কিউব বলতে পারি। তার সাথে কে থাকে, 2 থাকে এবং 1/8 থাকে। তাহলে এই জায়গা থেকে আমাদের যে ক্যালকুলেশনটা ফাইনালি আসে সেটা হচ্ছে 4/3
পাই কে কিউব, তারপর হচ্ছে এখানে কাটাকাটি করলে 1/4 থাকে এবং এই নিচের ভ্যালুটা উপরে গেলে এল কিউব ডিভাইডেড বাই পাই কিউব থাকে। তাহলে সেখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কে কিউব এল কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার। সেখান থেকে লিখতে পারি হ্যাঁ এতটুকুই, এখান থেকে আর কোনো কিছু লেখা যায় না, যদিও এতটুকু আসলো। এখন আমাদের হচ্ছে ফার্দার আমাদের যে ডেনসিটি অফ স্টেটসে যাওয়ার জন্য আমাদের আরও কিছু স্টেপ পার করতে হবে, সেটা হচ্ছে ডিএনডিই করতে হবে। অর্থাৎ আমরা ডেনসিটি অফ স্টেটসের ফর্মুলাটা কি লেখা ছিল, নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি। পার ইউনিট এনার্জি কতগুলো নাম্বার অফ স্টেটস, তাহলে পার ইউনিট এনার্জি কতগুলো নাম্বার থাকলো, অর্থাৎ এখানে ডিডি অফ এন মানে হচ্ছে ই এর সাপেক্ষে যদি আমি এন সংখ্যক স্টেটকে ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে হচ্ছে কতগুলো এনার্জি লেভেলে কয়টা এনার্জি লেভেল কত হলে সেখানে হচ্ছে নাম্বার অফ স্টেটস কত ডিডিএন। এখন আমরা এই জায়গা থেকে এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু বের করছি আমরা, তাই না? এখানে হচ্ছে এন এর ভ্যালু বের করছি। এখন এন এর ভ্যালুতে তো কোনো ই নাই, ই অ্যাবসেন্ট, কিন্তু কে আছে। তাহলে এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব, সেখানে হচ্ছে আমরা কে ভ্যারিয়েবলটা নিয়ে আসি এইভাবে, তাহলে এখানে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই জায়গাটা নিয়ে আসার পরে আমরা হচ্ছে ডিডি কে, এবার আমরা এই এন এর ভ্যালুটা বসাতে পারবো। ফাইনালি কে কিউব এন কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার, এবং এখানে হচ্ছে ডিডি কে অফ ডিই সেটা সেভাবেই থাকলো। এখানে যদি আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে কে কিউব ডিফারেন্সিয়েট হবে 3 কে স্কোয়ার এল কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি কে ডিই। তাহলে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে যে কে স্কোয়ার এল কিউব ডিভাইডেড বাই 3 পাই স্কোয়ার, তারপরে হচ্ছে ডি কে ডিই। তো সেখান থেকে আমরা ফার্দার যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে এল ডিভাইডেড বাই পাই হোল কিউব। কিন্তু এখানে তো আমাদের পাই নাই, পাই আছে কয়টা, দুইটা, নিচে পাই আছে দুইটা, তাহলে আমাদের একটা পাই এক্সট্রা আছে, সেই পাইটাকে নিলাম এবং পাই কে স্কোয়ার আলাদাভাবে লিখলাম। এবং এখানে যেটা হচ্ছে পাই কে স্কোয়ার আলাদাভাবে লিখলাম, আমাদের এই জায়গাটা তো 3 চলে গেছে, হ্যাঁ 3 তো আমাদের ডিলেট হয়ে গেল, 3 কাটাকাটি চলে যাওয়ার পরে তো 3 ছিল না। আচ্ছা পাই কে স্কোয়ার এবং এখানে হচ্ছে ডি কে ডিই থাকে। ফাইন, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডি কে ডিই লাগবে। তো আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা জানি, আমাদের ই এর একটা ইকুয়েশন সম্পর্কে আমাদের ধারণা আছে, ই অফ কে, সেটা হচ্ছে এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এবং এটা ইফেক্টিভ ম্যাস। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি ডিই ডি কে বের করতে পারি। ডি কে সাপেক্ষে মানে কে এর সাপেক্ষে ডিই কে ডিফারেন্সিয়েট করতে পারি। তখন ডিফারেন্সিয়েট করলে আমাদের ভ্যালুটা কি আসলো, এইচ কাট স্কোয়ার ইন্টু 2k ডিভাইডেড বাই 2 অফ ইফেক্টিভ মাস। তখন এখান থেকে আসে হচ্ছে এইচ কাট স্কোয়ার ইন্টু কে ডিভাইডেড বাই ইফেক্টিভ মাস, সেটা আসলো। এখন এখানে আমাদের কে এর একটা পরিচয় আছে, কে হচ্ছে 2me যেটা ইফেক্টিভ মাস রুট ওভার ডিভাইডেড বাই এইচ কাট, সেখান থেকে আসে। এখন আমরা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস 3 ডাইমেনশনাল, ডেনসিটি অফ স্টেটস, ডেনসিটি অফ স্টেটসের আসলে মেইন ইকুয়েশনটা মেইন আমাদের শর্তটা কী ছিল, নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি, সেটা হচ্ছে এখান থেকে আসে। এবং আরেকটা যেটা ছিল পার ইউনিট ভলিউম, তার মানে হচ্ছে পার ইউনিট ভলিউম। তাহলে দেখতে জিনিসটা এরকমই হবে ডিএনডিই, যেটা হচ্ছে ডিএনডিই দিয়ে বোঝানো হচ্ছে নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি, আর 1/v কিউব দিয়ে বোঝাচ্ছি পার ইউনিট ভলিউম, ঠিক আছে? তাহলে সেইখান থেকে আমাদের আসে। এখন আমরা ডিএনডিই মানে এখানে 1/v কিউব, সেখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি 1/l কিউব আকারে লিখতে পারি। এবং ডিএনডিইকে আমরা কি লিখছিলাম, ডিএনডিকে ইন্টু ডিকে ডিই সেটা লিখছিলাম। তাহলে হচ্ছে এখান থেকে আমরা যে ভ্যালুটা লিখতে পারি সেটা হচ্ছে এই যে 1/l কিউব, তার সাথে এই যে ডিএনডিকে এর একটা ভ্যালু আমরা বের করে আসছিলাম মনে হয়, ডিএনডিকে এর ভ্যালুটা হচ্ছে এই যে এতটুকু, এতটুকু হচ্ছে ডিএনডিকে, আর একটুকু হচ্ছে এতটুকু, সেটা হচ্ছে ডিকে ডিই। তাহলে এখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হচ্ছে এল বাই পাই হোল কিউব ইন্টু পাই কে স্কোয়ার ইন্টু আমার হচ্ছে ডি কে ডিই।
এখন ডিকেডির ভ্যালুটা কোথায় আছে? ডিকেডির ভ্যালুটা কিন্তু আমরা সরাসরি বের করি নাই, আমরা বের করছি হচ্ছে ডিইডিকে। তাহলে ডিকেডির ভ্যালুটা আমরা লিখতে পারি, জাস্ট উল্টাই দিব, এখানে ইফেক্টিভ মাস ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু কে। এখানে যেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ মাস ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু কে। তাহলে এইখান থেকে ফার্দার আমরা যে জিনিসটা লিখতে পারি, আমাদের এল কিউব কাটা চলে যায়, তাহলে থাকে কি, থাকে হচ্ছে উপরে এখানে আমাদের যে ভ্যালুটা থাকে, এখানে মনে হয় পাই কে কিউব না, এটা হচ্ছে পাই কে স্কোয়ার ভ্যালুটা ছিল, এটা ছিল হচ্ছে পাই কে স্কোয়ার। তাহলে ফার্দার আমাদের যে ফাইনালি যে ভ্যালুটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে আমাদের এম, অর্থাৎ ইফেক্টিভ মাস ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু কে, সেটা থাকে ইন্টু আমাদের এখানে পাই কে স্কোয়ার থাকে, পাই এইচ কাট স্কোয়ার ছিল, পাই কে স্কোয়ার থাকে, এল কিউব কাটা যাওয়ার পরে থাকে হচ্ছে পাই কিউব। তাহলে এই জায়গা থেকে ফাইনালি আমরা যে ভ্যালুটা লিখতে পারি সেটা হচ্ছে আমাদের কে একটা থাকে, কে স্কোয়ার কাটা যাওয়ার পরে কে একটা থাকে, ইফেক্টিভ মাস থাকে, এইচ কাট স্কোয়ার থাকে, এইচ কাট স্কোয়ার থাকে এবং একটা পাই থাকে, কারণ এখানে মনে হয় আমাদের পাইকে, এখানে হচ্ছে আমাদের একটা পাই ছিল, তো এখানে পাই থাকবে হচ্ছে পাই স্কোয়ার আকারে, পাই স্কোয়ার আকারে থাকবে। তো এখন আমরা হচ্ছে ফার্দার যে ক্যালকুলেশনটা সেটা দেখি। তো সেখানে হচ্ছে আমরা জাস্ট যেটা ছিল সেটাই, এখন আমরা হচ্ছে কে এর যে ভ্যালুটা সেটা লিখব, 2me হোল রুট ইন্টু এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার, এইচ কাট স্কোয়ার ছিল, এইচ কাট স্কোয়ারের সাথে কে এর সাথে একটা কে এর যে ভ্যালুটা, কে এর ভ্যালুটার নিচে তো আমাদের একটা এইচ কাট আসে, তো সেই এইচ কাটটা আমরা এখানে লিখলাম। সেই এইচ কাটটা লেখার পরে এখানে হচ্ছে আমাদের একটা পাইয়ের ভ্যালু থাকে, এখানে আমাদের একটা পাইয়ের ভ্যালু থেকে যায়। তো সেই পাইয়ের ভ্যালুটা লেখার পর এখানে একটা পাই স্কোয়ারের ভ্যালু থাকে। তো ফার্দার এই জিনিসটা যদি আমরা এভাবে লিখি, 2√2 ইন্টু হচ্ছে √ই, জাস্ট আলাদা আলাদা করে লিখতেছি যাতে আমাদের ফার্দার ক্যালকুলেশনটা ইজি হয়। এবং এম কয়টা থাকে এখানে, এম হচ্ছে একটা, তার সাথে গুণ আকারে আছে √, মানে হচ্ছে হাফ। এবং নিচে আমাদের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এইচ কাট কিউব ইন্টু হচ্ছে পাই স্কোয়ার। তো সেইখান থেকে আমরা যে জিনিসটা লিখি, √2 √ই এম টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই, এইখানে আমাদের যে এইচ কাট, আমরা জানি যে এইচ কাটের যে ভ্যালু সেটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 পাই এ থেকে আসে, তাহলে এইচ ডিভাইডেড বাই 2 পাই হোল কিউব পাই স্কোয়ার, 2 পাই হোল কিউব পাই স্কোয়ার। সেখান থেকে আমাদের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে √2 √ই ইন্টু হচ্ছে এম টু দি পাওয়ার, এম না অ্যাকচুয়ালি হচ্ছে এফেক্টিভ মাস, তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসে এইচ কিউব ডিভাইডেড বাই 8 পাই কিউব ইন্টু পাই স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে কোন ভ্যালুটা আসলো, সেই ভ্যালুটা হচ্ছে ই, তারপরে হচ্ছে √2 √ই, তারপরে হচ্ছে এম টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই এইচ কিউব, এবং হচ্ছে নিচে থাকবে একটা পাই, কারণ এখানে পাই স্কোয়ার দিয়ে পাই কিউব কাটা গেলে এ থাকে, তার সাথে একটা 8 থাকে। তো ফার্দার যে জিনিসটা যদি আমরা এভাবে লিখি যে 8 পাই 2e এবং হচ্ছে এম টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই হচ্ছে এইচ কিউব, সেটা আসে। তো এইখান থেকে হচ্ছে ফাইনালি আমরা যে ক্যালকুলেশনটা আসলাম, অর্থাৎ আমাদের যে ডেনসিটি অফ স্টেটস ইন 3 ডাইমেনশনে, তাহলে ভ্যালুটা কত আসে, 8 পাই√2 কিন্তু আমাদের ইফেক্টিভ মাস টু দি পাওয়ার 3/2 ইন্টু √e ডিভাইডেড বাই এইচ কিউ। এটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস ইন 3 ডাইমেনশন, সেটা আমার ক্যালকুলেশনের ফাইনাল। এবার হচ্ছে আমরা ডেনসিটি অফ স্টেটস আরেকটা, সেটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল, সেটার জন্য ক্যালকুলেশনটা করব। এবং এই 2 ডাইমেনশনাল জিনিসটা দেখতে কীরকমের হয়, জিনিসটা হচ্ছে জাস্ট একটা স্পেসের ভিতরে সার্কুলার শেপ হচ্ছে, সেটা হচ্ছে মূল কথা। এখানে আমরা আগে 3 ডাইমেনশনালের জন্য দেখছিলাম এক্স এক্সিসে একটা বক্স, ওয়াই এক্সিসে একটা বক্স, জেড এক্সিসে একটা বক্স। এখানে আমরা হচ্ছে দুইটা এক্সিস দেখতে পাবো, এটা দুইটা এক্সিসে কানেক্ট হবে এবং এটা কতটুকু, এটার রেডিয়াসটা কত হবে, রেডিয়াসটা হচ্ছে কে পরিমাণ রেডিয়াস হবে। তাহলে এটা এক্স এক্সিসে এ পরিমাণ কাট করতেছে, ওয়াই এক্সিসে বি পরিমাণ কাট করে। তাহলে এখানে হচ্ছে আমরা এটার সিঙ্গেল স্টেটের যে ভলিউম সেটা যদি বের করি, সেটা দেখতে কীরকমের হবে,
পাই বাই এ ইন্টু পাই বাই বি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি পাই স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার, কারণ এ বি দুইটা হচ্ছে এল। এখন এটা যে কে স্পেস, অর্থাৎ এর আগে আমরা যেটা দেখছিলাম 3 ডাইমেনশনালের জন্য, সেটা হচ্ছে একটা স্পেস নিচ্ছিল স্ফেরিক্যাল শেপ, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সার্কুলার শেপ নিচ্ছে, এবং সেই সার্কুলার শেপের কতটুকু এরিয়া হবে সেটা হচ্ছে এই যে এতটুকু যদি কে হয়, এতটুকু যদি কে হয়, তার মানে রেডিয়াসটা কে, তাহলে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে পাই কে স্কোয়ার, পাই কে স্কোয়ার। এখন আমরা এন এর ভ্যালুটা যদি বের করি, এন এর পরিচয়টা কী ছিল, এন এর পরিচয়টা আমরা এখানে যে জিনিসটা দেখছিলাম সেই একই পরিচয়। এন এর পরিচয়টা হচ্ছে নাম্বার অফ ফিল্ড স্টেটস ইন আ স্ফেয়ার, অর্থাৎ নাম্বার অফ ফিল্ড স্টেট ইন আ স্ফেয়ার, ইন আ স্ফেয়ার। তাহলে আমরা এখানে যদি নাম্বার অফ ফিল্ড স্টেট ইন আ স্ফেয়ার, এর আগে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করছিলাম সেটা হচ্ছে আমার টোটাল যে এরিয়াটা, অর্থাৎ ভি অফ স্ফেয়ার না, আগের যেটা ছিল হচ্ছে আমাদের স্ফেরিক্যাল একটা শেপ ছিল টোটাল এরিয়া, কিন্তু এখানে হচ্ছে আমরা কে স্পেসের যতটুকু এরিয়া পাচ্ছি ডিভাইডেড বাই হচ্ছে আমার এইখানে কতটুকু এরিয়া হবে, সেই এরিয়াটা হচ্ছে ওই যে আমাদের সিঙ্গেল স্টেট যে এরিয়াটা ছিল, সিঙ্গেল স্টেটে যতটুকু এরিয়া কভার করে সেই সিঙ্গেল স্টেট এরিয়া, তার সাথে এখানে আমার ইলেকট্রন থাকতেছে কয়টা, এক্স এক্সিসের জন্য হাফ, ওয়াই এক্সিসের জন্য হাফ। কেন হাফ সেটার এক্সপ্লেনেশন হচ্ছে 3 ডাইমেনশনালের জন্য সেটা যেটা ছিল এক্সপ্লেনেশন সেটা, এবং এই টুটা কেন আসে, টু হচ্ছে এখানে পসিবল স্পিন অফ ইলেকট্রন, পসিবল স্পিন অফ ইলেকট্রন ইজ 2। কেন এটা পসিবল স্পিন অফ ইলেকট্রন 2, সেটা হচ্ছে একটা পজিটিভ হাফ আর এটা হচ্ছে নেগেটিভ হাফ। আর হাফ হাফ কেন আসে, কারণ হচ্ছে আমরা জানি যে সর্বশেষ ইলেকট্রনে মানে সর্বশেষ অরবিটাল ইলেকট্রন দ্বারা অপূর্ণ একটা অবস্থায় থাকে, সেটা অর্ধপূর্ণ থাকে, সেজন্য সেখানে এক না দিয়ে হাফ আসে। তাহলে এখানে হচ্ছে আমরা জাস্ট আমাদের প্রত্যেকটা ভ্যালু লেখা আছে, ভ্যালুগুলো জাস্ট আমরা এখানে বসালাম, তাহলে এখান থেকে থাকে হচ্ছে একটা হাফ। তাহলে এই জায়গা থেকে আমরা যেটা করতে পারি, পাই কে স্কোয়ার ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই পাই স্কোয়ার ইন্টু হাফ, তাহলে সেখান থেকে লেখা যায় কে এল হোল স্কোয়ার ডিভাইডেড বাই অনলি পাই এবং 1/2। তাহলে সেটা হচ্ছে লাস্টলি আমাদের যে ক্যালকুলেশনের জায়গাটা আসে সেটা হচ্ছে এখন আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের ডিএনডিই, অর্থাৎ একটা এনার্জি লেভেলের জন্য, প্রত্যেকটা এনার্জি লেভেলের জন্য কয়টা পসিবল স্টেট আছে সেটা বের করব। তাহলে ডিএনডির জন্য আমরা হচ্ছে এখন ডিএনডিই বের করব, এবং সেই ডিএনডিইর জন্য আমরা প্রিভিয়াসলি যে প্রসেসে যাচ্ছিলাম সেটা হচ্ছে ডিকে করব, কারণ এখানে এন এর যে ভ্যালু, এন এর ভ্যালুর ভিতরে কোনো ই নাই, তাহলে হচ্ছে আমরা এই প্রসেসে যেতে পারি, সেটা হচ্ছে ডিকে ডিই। প্রিভিয়াসলি আমরা 3 ডাইমেনশনের জন্য যেই প্রসেসে গেছিলাম সেই প্রসেসেই আমরা যাচ্ছি। তাহলে এখন যেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ডিএনডিকে বের করব। ডিএনডিকে যদি বের করতে চাই তাহলে এখানে হচ্ছে ডিডিকে অফ এন, এন এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এল কে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে যেটা আসে সেটা হচ্ছে 2k ইন্টু এল ডিভাইডেড বাই 2 পাই। তাহলে এখানে 2 কাটা যাওয়ার পরে থাকে হচ্ছে কে এল ডিভাইডেড বাই পাই, কে এল ডিভাইডেড বাই পাই। এটা হচ্ছে আমাদের ফাইনাল যে ভ্যালুটা, সেটা এখান থেকে আসে, সেটা হচ্ছে আমাদের ডিএনডিকে এর যে ভ্যালুটা সেটা। আচ্ছা, স্কোয়ার ছিল কারণ এখানে এল এর উপর একটা স্কোয়ার ছিল, সেটা আসে কে এল স্কোয়ার ডিভাইডেড বাই পাই। এবং আমাদের যেটা আরেকটা যে ভ্যালু সেটা হচ্ছে ডিকে ডিই, ডিকে ডিই কোথা থেকে আমরা বের করব, ইর একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এইচ কাট স্কোয়ার তারপরে কে স্কোয়ার ডিভাইডেড বাই 2 অফ এম। এখন যদি আমরা এটাকে ইজিলি বের করতে চাই তাহলে হচ্ছে আমরা ডিই কে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে থাকে হচ্ছে 2k এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m, সেখান থেকে আসে হচ্ছে কে এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এইখান থেকে যদি আমরা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডিকে ডিই লাগবে, জাস্ট উল্টাই দিই এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু কে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি ফাইনালি ডিএন ডিইর যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডিএন ডিকে ডিই। জাস্ট পাশাপাশি দুইটার ভ্যালু যদি বসাই দিই, কে এল স্কোয়ার ডিভাইডেড বাই পাই
ইন্টু এম ডিভাইডেড বাই এইচ কাট স্কোয়ার ইন্টু কে। তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে যেটা হচ্ছে কে এর ভ্যালুটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এল স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল ভ্যালুটা। ডিকেটি। তো এখন আমরা হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস, যেটা ডেনসিটি অফ স্টেটসটা লিখব। টু ডাইমেনশনের জন্য আমাদের ডেনসিটি অফ স্টেটসটা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ স্টেটস ইন ইউনিট অফ এনার্জি এবং হচ্ছে কতটুকু ভিতরে, ভলিউমের ভিতরে। তাহলে আমরা এখানে আমাদের যে 1/L স্কোয়ার ছিল, 1/L স্কোয়ারকে 1/L স্কোয়ার রাখি এবং হচ্ছে আমাদের এখানে ডিএনডিইর যে ভ্যালুটা সেটা বসাই দিই, এল স্কোয়ার এম ডিভাইডেড বাই পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার। তাহলে এখান থেকে কি থাকে, এম ডিভাইডেড বাই পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস এবং সেটা হচ্ছে টু ডাইমেনশনালের জন্য সেটা হচ্ছে আমাদের এটা ইফেক্টিভ মাস রিপ্রেজেন্ট করে এবং এখানে এইচ কাট স্কোয়ার, এখানে পাই স্কোয়ারের ভ্যালুটা। আচ্ছা, এখানে একটা মিস্টেক হচ্ছে ছোট, সেটা হচ্ছে পাই স্কোয়ার হবে না, সেটা হচ্ছে পাই হবে, কারণ এখানে পাই নাই, এখানে পাই ছিল, তো এখানে এসে ভুলে সেটা পাই স্কোয়ার হয়েছে। তো পাই স্কোয়ারটা জাস্ট এইচ কাট স্কোয়ার ইন্টু পাই, এটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস। সেটা হচ্ছে আমাদের কত, সেকেন্ড টু ডাইমেনশনের জন্য। যদি সেকেন্ড ডাইমেনশন থাকে তাহলে হচ্ছে সেটা অ্যান্সারটা, ডেরিভেশনটা এখানেই শেষ। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনের জন্য দেখতে হবে। এবার হচ্ছে আমরা ওয়ান ডাইমেনশন ডেনসিটি অফ স্টেটস ইন ওয়ান ডাইমেনশনাল এরিয়া, ওয়ান ডাইমেনশনাল যেসব বস্তু আছে, ডেনসিটি অফ স্টেটস ওয়ান ডাইমেনশন বলতে শুধুমাত্র তার দৈর্ঘ্য আছে। এটার উদাহরণ কি হতে পারে, এটার উদাহরণ হতে পারে কোয়ান্টাম ওয়্যার, যাদের শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রস্থ নাই। তো এটার দৈর্ঘ্যটা দেখতে জাস্ট এরকম একটা তারের মতো। তাহলে এখানে সিঙ্গেল স্টেটের ভলিউম কতটুকু হবে, সিঙ্গেল স্টেটের ভলিউম কতটুকু হবে এবং হচ্ছে ভি অফ কে স্পেস কত হবে, সেই দুইটা জিনিস আমাদের জানা লাগে। তো এখানে সিঙ্গেল স্টেটের ভলিউমটা কত হবে, পাই ডিভাইডেড বাই এ বা পাই বাই এল, জাস্ট একটাই দৈর্ঘ্য আছে সেজন্য পাই বাই এল। এবং এখানে কত স্পেস সে কভার করে, জাস্ট সে কে স্পেস নিচ্ছে, আর কোনো কিছু না, কে স্পেস নিচ্ছে। তাহলে আমাদের এখানে এনটা কত ছিল, নাম্বার অফ ফিল্ড স্টেটস, তাহলে হচ্ছে তার টোটাল স্পেস ডিভাইডেড বাই ভি অফ সিঙ্গেল স্টেট ইন্টু হচ্ছে সেখানে কয়টা ইলেকট্রন থাকতো, হাফ। এবং তার একটাই তো যেহেতু স্টেট আছে, মানে একটাই যেহেতু স্টেট, তিনটা না একটাই আছে, সুতরাং একটার ভিতরে কয়টা ইলেকট্রন থাকবে, হাফ। এবং হচ্ছে সেখানে পসিবল স্পিন কয়টা হবে, দুইটা, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তাহলে এখান থেকে হচ্ছে কে এল ডিভাইডেড বাই পাই একটা ভ্যালু আসে। এখন আমরা কে সম্পর্কে জানি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 2π√/2mE ডিভাইডেড বাই এইচ কাট। তাহলে হচ্ছে আমরা এই জায়গাটায় এন এর একটা ভ্যালু সরাসরি পেতে পারি। অর্থাৎ এনে যেহেতু কে আছে, তাহলে এন এর জায়গায় যদি আমরা সরাসরি কে এর ভ্যালুটা বসাই দিই, তাহলে আমাদের একটা স্টেপ এই জায়গায় খুব সহজে আমরা অ্যাভয়েড করতে পারি। সেটা আবার 3D 2Dর জন্য করতে গেলে খুবই জটিল হবে, বাট এই জায়গাটায় 1Dর জন্য, ওয়ান ডাইমেনশনের জন্য সেটা সরাসরি করতে পারি। কি করতে পারবো, যেটা হচ্ছে আমাদের আলাদাভাবে ওই ডিএনডিই করে তারপরে হচ্ছে এন এর ভ্যালুতে বসাতে হতো, সেটা আমরা এখন সরাসরি ই এর ভ্যালুর, কে এর ভ্যালুটা এন এর ভ্যালুতে পুট করলাম। তাহলে এখন হচ্ছে সরাসরি ডিএনডিই করতে পারবো। তাহলে যেটা আমাদের ঝামেলা ছিল এর আগে, ডিকে করতে হচ্ছিল, তার কারণ এন এর ভিতরে কোনো ই এর ভ্যালু ছিল না, সেজন্য ওই প্রসেসে যেতে হচ্ছিল। কিন্তু এখানে আর ওই প্রসেসে যেতে হবে না, বিকজ আমার এখানে ই এর ভ্যালু এন এর ভিতরেই চলে আসছে। তাহলে এখন সরাসরি আমরা ডিফারেন্সিয়েট করব, ডিডিই অফ কাকে ডিফারেন্সিয়েট করব, 2mE ইন্টু এল ডিভাইডেড বাই পাই এইচ কাট। তাহলে আমার এখানে যেটা হচ্ছে এল ডিভাইডেড বাই পাই এইচ কাট, এদের কোনো ডিফারেন্সিয়েশন আমার করতে হচ্ছে না। যেটা ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা হচ্ছে এই যে হাফ ইন্টু 1/2mE, এটার হাফ থেকে আবার হাফ চলে যাবে, তাহলে উপরে থাকে হচ্ছে পাওয়ার থাকে মাইনাস হাফ, হাফ মাইনাস 1 মাইনাস হাফ। এখন তারপরে ভিতরে যে অংশটা সেটাকে আবার ডিডিই করলে কি থাকে, 2m থাকে।
কারণ ইটা চলে যাবে, জাস্ট 2m থাকবে, এটা নর্মাল ডিফারেন্সিয়েশন। তাহলে এই ডিফারেন্সিয়েশন থেকে যদি আমরা এখন আমাদের মতো করে ডিফারেন্সিয়েশন করি, এখানে ক্যালকুলেশনটা করি, 2 কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে m ইন্টু এল ডিভাইডেড বাই পাই ইন্টু এইচ কাট, এবং তার সাথে কে থাকে 1 ডিভাইডেড বাই 2me রুট ওভার, সেটা নিচে থাকে। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি 2me, চাইলে 2me কে আমরা উপরে মাইনাস টু দি পাওয়ার মাইনাস হাফ, তারপরে ml ডিভাইডেড বাই পাই এইচ কাট, এইভাবেও লিখতে পারি। আচ্ছা, এখন যেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ওয়ান ডাইমেনশনের জন্য, ডেনসিটি অফ স্টেটস ওয়ান ডাইমেনশনের জন্য ডেনসিটি অফ স্টেটসটা কী হবে? ডেনসিটি অফ স্টেটস হবে হচ্ছে নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি এবং কতটুকু পার ইউনিট ভলিউমে, সেটা কত। আচ্ছা, যেহেতু এখানে কিউব নাই, তাহলে আমরা কিউবটা না লিখি, তাহলে ডি এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি অলরেডি, সেটা হচ্ছে 2me টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু m ইন্টু এল ডিভাইডেড বাই পাই ইন্টু এইচ কাট ইন্টু এল। তাহলে এল কাটা চলে যায়, তাহলে থাকে হচ্ছে 2me টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু m ডিভাইডেড বাই পাই ইন্টু এইচ কাট। আচ্ছা, এখন এখানে জিনিসটা আমরা এখানে শেষ করতে পারতাম, কিন্তু এখান থেকে আমরা একটু ফার্দার মডিফিকেশন করব। কী টাইপের মডিফিকেশন করব? ফার্দার যে মডিফিকেশনটা আমাদের করব সেটা হচ্ছে m ডিভাইডেড বাই 2me, সেটা রুট নিচে আসলে রুট এইভাবে আসে, এবং পাই এইচ কাট থাকে। তাহলে এই জায়গা থেকে আমরা m ডিভাইডেড বাই এইচ কাট সমান সমান আমরা জানি এইচ কাট সমান সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 পাই, এইচ ডিভাইডেড বাই 2 পাই হচ্ছে এইচ কাটের ভ্যালুটা। তাহলে এখানে এইচ কাটের বদলে, এবং এখানে আমরা হচ্ছে m রুট এতটুকু লিখলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের অলরেডি 2me আছে, 2me আছে, এবং এখানে এইচ কাট পাই থাকলো, জাস্ট পরিবর্তনটা ওইখানে আসলো। তাহলে এই জায়গাটা 1/h কাট পাই লিখলাম, এবং এই জায়গাটা আমরা যে জিনিসটা লিখতে পারি m ডিভাইডেড বাই 2 ইন্টু ই রুট। কীভাবে আসলো সেটা হচ্ছে, এইখানে ক্যালকুলেশনটা এভাবে হলো, এখানে হচ্ছে m ইন্টু রুট m, অর্থাৎ m রুট m, এবং নিচে কি আছে, নিচে যে ভ্যালু m রুট m, নিচে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা হচ্ছে রুট ওভার m আছে নিচে যে ভ্যালুটা। অর্থাৎ এই ক্যালকুলেশনটা একটু সোজাভাবে করি, জাস্ট একটু ভেঙে ভেঙে দেখি, তাহলে হয়তো বুঝতে একটু সুবিধা হতে পারে। তো এই ভ্যালুটা এইভাবে আসে যে আমাদের 1/h কাট পাই, সেটা আনটাচড, সেখানে আর কোনো রকমের কোনো আলাদা কোনো মডিফিকেশানে কোনো সুযোগ আমাদের কাছে নাই। এখন উপরে যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে m রুট m, এবং নিচের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে এইখানে রুট m আছে, এখানে রুট m আছে, এবং এইটা এখানে থাকলো, এবং এখানে একটা m থাকে। তাহলে এই জায়গাটায় যেটা আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি m কাটা চলে যাচ্ছে, তাহলে লাস্টলি কি থেকে যায় এইচ কাট পাই, তারপরে হচ্ছে উপরে m, নিচে হচ্ছে 2e, জাস্ট রুট ওভারের ভিতরে থাকে। এই জিনিসটাকে আমরা ফার্দার এইভাবে লিখতে পারি, ফাইনাল শেপ যেটা হচ্ছে এইচ কাট পাই, উপরে যে এমটা সেটা হচ্ছে আমাদের ইফেক্টিভ মাস, এবং 2 এখানে ই মাইনাস ইসি, দ্যাটস ইট, শেষ। এতটুকুই হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশনের জন্য ডেনসিটি অফ স্টেটস ইন ওয়ান ডাইমেনশন। এটা হচ্ছে আমাদের ডেনসিটি অফ স্টেটস ইন ওয়ান ডাইমেনশন, সেটার ক্যালকুলেশনটা ছিল এরকমের। ডেনসিটি অফ স্টেটস ফর জিরো ডাইমেনশন, অর্থাৎ যেটার কোনো ডাইমেনশন নাই, জিরো ডাইমেনশনাল স্ট্রাকচার যেগুলো হতে পারে, যেমন একটা ডট দিলাম, সেটা ডটের তো কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নাই, তো এটাই হচ্ছে জিরো ডাইমেনশনাল সাবস্টেন্স। তো এই জিরো ডাইমেনশনাল যেগুলো আছে, যেমন এক্সাম্পল হিসেবে কোয়ান্টাম ডটের নাম আসে, এদের কোনো ফ্রি মোশন পসিবল না। কারণ ফ্রি মোশনটা কেন হয় না? ফ্রি মোশন 3 ডাইমেনশনের জন্য পসিবল, 2 ডাইমেনশনের জন্য পসিবল, 1 ডাইমেনশনের জন্য পসিবল। তার কারণ ওইখানে যে বস্তুটা ছিল, বস্তুটা একটা কে স্পেসের ভিতরে ছিল, কে স্পেসের থেকে ওই বস্তুটার আকারটা ছোট ছিল। কিন্তু এই জায়গায় আমরা দেখি কোনো কে স্পেসই নাই জিরো ডাইমেনশনের জন্য উইথ ইলেকট্রনস, ফিল্ড উইথ ইলেকট্রনস। সো অল অ্যাভেলেবল স্টেটস এক্সিস্ট অনলি অ্যাট ডিসক্রিট এনার্জি উই ডিসক্রাইব। তাহলে এইখানে আমরা হচ্ছে যেটার কোনো ডেরিভেশন আমাদেরকে করতে হবে না, ডেনসিটি অফ স্টেটস ফর জিরো ডাইমেনশন, সেটা হচ্ছে 2 ডেল্টা ই মাইনাস ইসি, দ্যাটস ইট, শেষ, এতটুকুই। এখন আমরা কিছু অ্যাডিশনাল কমেন্ট দেখি। অ্যাডিশনাল কমেন্ট হচ্ছে এখানে আমাদের ওই যে
আমাদের যে ডেনসিটি অফ স্টেটস আছে সেই ডেনসিটি অফ স্টেটসের তো আমরা 4টা ডেরিভেশন দেখছি। তো এই 4টা ডেরিভেশনে এরা এনার্জির উপরে এই ডেনসিটি অফ স্টেটস কতটুকু ডিপেন্ড করে, অর্থাৎ এই যে ডেনসিটি অফ স্টেট সেটা এনার্জির উপরে কতটুকু ডিপেন্ড করে। আমরা যদি একদম জিরো ডাইমেনশন থেকে শুরু করি, জিরো ডাইমেনশনে যেটা আছে দেখো এখানে ডেনসিটি অফ স্টেটস ডিরেক্টলি ইন প্রপোর্শনেট উইথ এনার্জি। অর্থাৎ এই জায়গায় যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরাসরি একদম সমানুপাতিক, অর্থাৎ এখানে এনার্জিটা বাড়লে মূলত ডেনসিটি অফ স্টেটসটাও বাড়বে সেটা বলা হচ্ছে। এরপরে আমরা যদি টু ডাইমেনশনাল জন্য দেখি, টু ডাইমেনশনালে যেটা ডেনসিটি অফ স্টেটস অলমোস্ট এরকমের একটা রিলেশন থাকে 1/√/e, কারণ এইখানে এইটা কনস্ট্যান্ট এম একটা যদি কনস্ট্যান্ট ধরি, √/2 যদি একটা কনস্ট্যান্ট ধরি, তাহলে শুধুমাত্র থাকে হচ্ছে এইটা। তার মানে বর্গের ব্যস্তানুপাতে, তাহলে এখানে গ্রাফটা ওইভাবেই দেখতে পাবো, বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে সেটা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে টু ডাইমেনশন। এখন আমরা যেটা দেখছি, আচ্ছা এটা দেখছিলাম হচ্ছে ওয়ান ডাইমেনশনের জন্য, একটু ভুল বলছি, সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনের জন্য ছিল। ওয়ান ডাইমেনশনের জন্য হতো বর্গের ব্যস্তানুপাতে। এখন আমরা যদি টু ডাইমেনশনের জন্য যে জিনিসটা ডেরিভেশন করে আসছিলাম সেটা দেখে আসি। টু ডাইমেনশনের জন্য যে ডেরিভেশনটা আসছিল ডেনসিটি অফ স্টেটসের, সেইখানে কোনো এনার্জির টার্মই নাই, কোনো এনার্জির টার্ম নাই। তার মানে হচ্ছে ওই জায়গাটায় স্পষ্ট করে এখানে বলছে যে এই জায়গাটায় এনার্জির সাথে তার কোনো সম্পর্ক নাই, এবং এখানে আমরা দেখতেছি যে এই যে ডেনসিটি অফ স্টেটস নিজের মতো করে পরিবর্তিত হতে পারে, এবং এখানে যেহেতু এনার্জি নাই e⁻0, এবং সেখানে কোনো এনার্জির সাথে ডেনসিটি অফ স্টেটসের রিলেশন নেই। এখন আমরা দেখব হচ্ছে থ্রি ডাইমেনশনের জন্য। থ্রি ডাইমেনশনের সাথে এনার্জির কী রকমের সম্পর্ক আছে, সেটা হচ্ছে বর্গের সমানুপাতিক। অর্থাৎ এই প্রত্যেকটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট আকারে দেখি, তাহলে হচ্ছে এই যে √e থাকে সেটাই এখানে, তাহলে আমরা গ্রাফটা কিভাবে দেখব, গ্রাফটা দেখব হচ্ছে এই যে এইভাবে বর্গের সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। ডিগ্রিস অফ ফ্রিডম কত, 3 হলে বর্গের সমানুপাতিকে, যদি 2 হয় তাহলে কোনো রিলেশন নাই, যদি 1 হয় তাহলে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতে, এবং যদি 0 হয় তাহলে হচ্ছে সমানুপাতে। শেষ। তাহলে এই জায়গায় যেটা হচ্ছে একটা অ্যাডিশনাল কমেন্টের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এখানে এনার্জির নিয়ে বলা হচ্ছে। এনার্জির ভ্যালুটা তো আমরা জানি, যেটা হচ্ছে E = h²/2m, তাই তো। তো এখানে যেটা হচ্ছে /2m, অথবা আরেকটাভাবে বলা যায় E h²k²/2m, সেভাবে আমরা জানি। তো সেইখান থেকে হচ্ছে থ্রি ডাইমেনশন যদি হয় তাহলে হচ্ছে k² + মানে 3 এক্সিস, তিনটা এক্সিসে এই কে এর ভ্যালু পাবো। একটা হচ্ছে kx², একটা ky², একটা kz²। আর টু যদি দুইটা ডাইমেনশন থাকে তাহলে কি হবে, x² + y²। ওয়ান ওয়ার থাকলে, কোয়ান্টাম ওয়ার যদি হয় তাহলে শুধুমাত্র x, আর একটার জন্য তো কোনো ভ্যালু নেই। ডেনসিটি অফ স্টেটসের ভ্যালু তো আমরা জাস্ট ডিরাইভ করে আসলাম, আর ইফেক্টিভ ডেনসিটি অফ স্টেটস সেটা আপাতত আমাদের দরকার নেই। তো এখন যদি আমরা সামনের দিকে যাই, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আসলে কী জিনিস, মানে এই যে জিনিসগুলো দেখলাম এগুলোর এক্সাম্পলটা কোথায় বা অ্যাপ্লিকেশনটা কোথায় হবে। কোয়ান্টাম ডট, যাদের কোনো দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা নাই, জিরো ডাইমেনশন, সেমিকন্ডাক্টর ক্রিস্টাল দ্যাট কনফাইন্স ইলেকট্রন, একটা ক্রিস্টাল সেমিকন্ডাক্টর, সেখানে ভিতরে ইলেকট্রন হোল এবং ইলেকট্রন পেয়ার টু জিরো ডাইমেনশন, ইলেকট্রন পেয়ার জিরো ডাইমেনশনে আটকে রাখা হয় সেটা। তারপরে ওয়ান ডাইমেনশন কারা, ওয়ান ডাইমেনশন হচ্ছে কোয়ান্টাম ওয়্যার, মানে এক কথায় তার, কোয়ান্টাম তার যেগুলো, ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং ওয়্যার ইন হুইচ কোয়ান্টাম ট্রান্সপোর্ট ইফেক্টস আর ইম্পর্টেন্ট। তারপরে টু ডাইমেনশন কারা, কোয়ান্টাম ওয়েল, আ পটেনশিয়াল ওয়েল দ্যাট কনফাইন্স পার্টিকেলস ইন ওয়ান ডাইমেনশন ফোর্সিং দেম টু অকুপাই আ প্লেনার রিজিয়ন, এইগুলো। এখন কোয়ান্টাম ডট কি, কোয়ান্টাম ডটগুলো হচ্ছে জিরো ডাইমেনশন, জাস্ট এখানে কি কি একটু এক্সপ্লেনেশন লেখা আছে, সেটা হচ্ছে স্মল ডিভাইসেস দ্যাট কন্টেইন আ টিনি ড্রপলেট অফ ফ্রি ইলেকট্রন, মানে একদম অল্প কিছু ড্রপলেট অফ ফ্রি ইলেকট্রন কন্টেইন করে এরকম একটা স্মল ডিভাইসকে আমরা কোয়ান্টাম ডট বলছি। তারপরে ডাইমেনশন বিটুইন, এদের ডাইমেনশনটা কত হয়, ডাইমেনশনটা হচ্ছে ন্যানোমিটার রেঞ্জ থেকে শুরু করে কিছু মাইক্রন, কারণ আমরা জানি ন্যানোমিটারের ভ্যালুটা কত, 10⁻⁹, সেখান থেকে হচ্ছে বড় হতে হতে সেটা 10⁻⁶ পর্যন্ত আসতে পারে। এটা হচ্ছে এদের ডাইমেনশনের ইনফরমেশন। তারপরে হচ্ছে এদের কন্টেন্ট কি, এরা কি কন্টেন্ট করে, সিঙ্গেল ইলেকট্রন টু আ কালেকশন অফ সেভারাল থাউজেন্ড, তার মানে একটা সিঙ্গেল ইলেকট্রন থেকে শুরু করে কয়েক হাজার, সেভারাল থাউজেন্ড ইলেকট্রন এদের ভেতরে এরা সংগ্রহ করে রাখতে পারে। এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে সাইজ,
শেপ অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রন ক্যান বি প্রিসাইজলি কন্ট্রোল, অর্থাৎ এগুলো খুবই সূক্ষ্মভাবে কন্ট্রোল করা সম্ভব, যে এদের সাইজটা কতটুকু হবে, এদের শেপটা কত কীরকমের হবে, এরা কতটা ইলেকট্রন নিজেদের ভিতরে রাখবে সেটা কন্ট্রোল করা যায়। এখন এইখানে আমরা আরও কিছু ইনফরমেশন দেখছি, সেই ইনফরমেশনগুলো হচ্ছে এক্সাইটন। এক্সাইটন কি? বাউন্ড ইলেকট্রন হোল পেয়ার, ইলেকট্রন হোল পেয়ারের মধ্যে যে ইলেকট্রন হোল পেয়ার যেটা, সেটাকে এক্সাইটন বলা হচ্ছে। তারপরে হচ্ছে অ্যাট্রাকটিভ পটেনশিয়াল বিটুইন ইলেকট্রন অ্যান্ড হোল, অর্থাৎ এই কোয়ান্টাম ডটের ভিতরে ইলেকট্রন এবং হোলের মধ্যে অ্যাট্রাকটিভ পটেনশিয়াল থাকে, এটা স্বাভাবিক। তারপরে এক্সাইটনস জেনারেটেড ইনসাইড দ্য ডট, এক্সাইটনগুলো কোথায় জেনারেট হয়? ডটের, এই যে কোয়ান্টাম ডট নিয়ে আলোচনা করছি, কোয়ান্টাম ডটের ভিতরে এই এক্সাইটনগুলো জেনারেটেড হয়। এক্সাইটনস কনফাইন টু দ্য ডট, এক্সাইটনগুলো ডটের ভিতরে কনফাইন থাকে এবং ডিগ্রি অফ কনফাইনমেন্ট ডিটারমাইন্ড বাই দ্য ডট সাইজ অ্যান্ড ডিসক্রিট এনার্জি। তো এইখানে যেটা বললো, যেটা হচ্ছে ডটের সাইজের উপরে ডিপেন্ড করে এটা কতটুকু কিভাবে আটকে থাকবে। এখানে আমাদের আরেকটা গ্রাফ আছে, সেই গ্রাফটা ইতিমধ্যে আমরা দেখে আসছি, সেটা বুঝতে পারবো। এই যে লাল কালি দিয়ে 3 ডাইমেনশন, তারপরে এই নীল ডট 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 দিয়ে বোঝানো হচ্ছে 2 ডাইমেনশনের বিষয়টা, 2 ডাইমেনশনেরটা 2 ডাইমেনশনের জন্য বোঝানো হচ্ছে, এবং লাস্টলি 1 ডাইমেনশনের জন্য হচ্ছে এই যে সাদা ডটগুলো। তো আমরা প্রথমে 3 ডাইমেনশন যেটা, সেটা হচ্ছে বর্গমূলের সমানুপাতে তো এইভাবে বাড়ে, সেটা এর আগে দেখে আসছি। তারপর 2 ডাইমেনশনের জন্য আসলে কোনো সম্পর্ক নাই, মেন কথা হচ্ছে এই এনার্জির সাথে ডেনসিটি অফ স্টেটসের কোনো সম্পর্ক নাই। আর 1 ডাইমেনশনের জন্য যেটা আমরা জানি প্রায় সমানুপাতিক, এই জন্যই আমরা এই গ্রাফটা এইভাবে দেখতে পাচ্ছি। 2 ডাইমেনশনে, তো এখানে 1 ডাইমেনশনের জন্য যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা 1 ডাইমেনশনের জন্য এক্স্যাক্টলি সমানুপাতিক না, 1 ডাইমেনশনের জন্য যেটা বলা হয় বর্গমূলের ব্যস্তানুপাতে, বর্গমূলের ব্যস্তানুপাতে, এবং 0 ডাইমেনশন হলে সেটা হচ্ছে সমানুপাতিক ছিল। 1 ডাইমেনশনের জন্য আমরা সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, এই যে এইভাবে ব্যস্তানুপাতে আবার কমে আসতেছে, এই যে ব্যস্তানুপাতে কমে আসলো সেটা। তো এই জিনিসটা আর কোনো কিছু না, এর আগের যে ক্যালকুলেশনগুলো ছিল সেইখানেই। এখানে আমাদের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস ক্যালকুলেশন করতে বলার বিষয়টা, ডেনসিটি অফ স্টেটস। তো এগুলো সলিউশন এখানে দেয়া আছে, জাস্ট এখানে প্রত্যেকটা ভ্যালু, যেমন হচ্ছে এই যে 3 ডাইমেনশনের জন্য যেটা বের করতেছে, জাস্ট ইলেকট্রনের মাস দেয়া আছে, মাস বসানো হচ্ছে, সবগুলো বসানো হলো, জাস্ট এখানে ডেনসিটি অফ স্টেটসটা বের করা হচ্ছে। তারপরে হচ্ছে এটাকে ইউনিট চেঞ্জ করা হলো, ডেনসিটি অফ স্টেটসে যেহেতু আমরা জানি এসআই ইউনিট আসবে, যেহেতু আমরা এখানে কেজি ভরের জায়গায় কেজি ব্যবহার করছি, এবং এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের জায়গায় 10⁻34 ইউজ করতেছি, আবার এখানে চার্জের জায়গায় 10⁻19, তো সেটা তো থাকেই। তো এখানে সেইটাকে আবার যদি ইলেকট্রন ভোল্টে নেওয়া লাগে, পার সিসি ইউনিটে নিতে হয়, সেটা সেইভাবে আমাদের কন্ট্রোল করা যায়, চেঞ্জ করে নিয়ে আসা যায় চাইলে। তো এরকম ম্যাথস থাকে। তারপরে হচ্ছে ফার্মি ডিরাকি স্ট্যাটিস্টিক্স।